নমস্কার। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এসটিই এর পক্ষ থেকে আমরা যে ধারাবাহিক বিদ্যাসাগর চর্চা শুরু করেছিলাম, আজ তার ষষ্ঠ দিন। আপনারা জানেন এবছর বিদ্যাসাগরের দ্বিশত জন্মবর্ষ চলছে। মহামানব বিদ্যাসাগরের দ্বিশত জন্মবর্ষ উপলক্ষে আমরা বিদ্যাসাগরের জীবন সংগ্রাম, তার ঘাত প্রতিঘাত, নানা বিষয় আলোচনা সভার আয়োজন করছি। যে আলোচনা সভাগুলিতে আমরা মনে করেছি আমাদের রাজ্য তথা দেশের শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষানুরাগী ব্যক্তি, অভিভাবক, এমনকি শিক্ষার্থীদেরও জানার প্রয়োজন আছে। এরই সাথে আপনারা গত রবিবারেই শুনেছেন, আমরা হারিয়েছি আমাদের সমিতির কর্ণধার, অন্যতম প্রতিষ্ঠাতা, আমাদের প্রিয় নেতা তপন রায়চৌধুরী মহাশয়কে। আমরা আপনার সাউন্ডটা প্রবলেম হচ্ছে। বুঝি বাবু, আমি কি শুরু করব? বাংলাদেশে যেখানে শিক্ষার বিস্তার হইতেছে, সেখানেই পণ্ডিতদের প্রভাব কমিয়া আসিতেছে। দেখা যাইতেছে বাংলার অধিবাসীরা শিক্ষালাভের জন্য অত্যন্ত ব্যগ্র। দেশীয় পণ্ডিতদের মনোতুষ্টি না করিয়া দেশের বিভিন্ন অংশে স্কুল কলেজ প্রতিষ্ঠাই আমাদের কর্তব্য। জনসাধারণের মধ্যে শিক্ষার বিস্তার, ইহাই এখন আমাদের প্রয়োজন। আমাদের কতকগুলি বাংলা স্কুল স্থাপন করিতে হইবে। এইসব স্কুলের জন্য প্রয়োজনীয় শিক্ষাপ্রদ বিষয়ের কতকগুলি পাঠ্যপুস্তক রচনা করিতে হইবে। শিক্ষকের দায়িত্বপূর্ণ কর্তব্যভার গ্রহণ করিতে পারে এমন একদল লোক সৃষ্টি করিতে হইবে। তা হইলেই আমাদের উদ্দেশ্য সফল। মাতৃভাষায় সম্পূর্ণ দখল, প্রয়োজনীয় বহুবিধ তত্ত্বে যথেষ্ট জ্ঞান, এদেশের কুসংস্কার কবল হইতে যতদূর সম্ভব মুক্তি, শিক্ষকের এই গুণগুলি থাকা চাই। এই ধরনের দরকারি লোক গড়িয়ে তোলাই আমার উদ্দেশ্য, আমার সংকল্প। ইংরেজি বিভাগের পুনর্গঠনের জন্য আমি যে প্রস্তাব করিয়াছি, তাহা যদি মঞ্জুর হয়, তা হইলে ইংরেজি ভাষা সাহিত্যেও তার যথেষ্ট ব্যুৎপত্তি লাভ করিতে পারে এবং তাহার ফলে প্রয়োজনীয় বিষয়সমূহের প্রচুর পরিমাণে জ্ঞান লাভ করিবে, তাহার সম্পূর্ণ সম্ভাবনা রহিয়াছে। এটি বিদ্যাসাগর একটি চিঠির অংশ। 1853 খ্রিস্টাব্দে 7ই ডিসেম্বর এই চিঠি বিদ্যাসাগর মহাশয় তৎকালীন শিক্ষা পরিষদের সম্পাদক এফজে মোহেট সাহেবকে লিখেছিলেন। এই চিঠি পড়লে বোঝা যায় বিদ্যাসাগর ধর্মনিরপেক্ষ বিজ্ঞান ভিত্তিক শিক্ষা চেয়েছিলেন। আর আজকের মাধ্যমিক শিক্ষক শিক্ষাকর্মী আয়োজিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দ্বিশত জন্মবর্ষে ধারাবাহিক আলোচনা সভার যে আয়োজন করা হয়েছে,
সেই আলোচনার ষষ্ঠ পর্বে আজকের আমাদের বিষয় বিদ্যাসাগর বৈজ্ঞানিক ও ধর্মনিরপেক্ষ শিক্ষা প্রচলন করতে চেয়েছিলেন কেন। আর এই বিষয়ে আলোচনার জন্য আমরা আজকের পেয়েছি দুজন বিশেষ অতিথিকে। উপস্থিত আছেন মাননীয় সুরজিৎ পণ্ডিত মহাশয়, প্রধান শিক্ষক, বক্সিরহাট হাই স্কুল, কোচবিহার থেকে উপস্থিত আছেন। সুরজিৎ বাবু, আপনাকে স্বাগত আমাদের এই ধারাবাহিক আলোচনা স্টুডিওতে, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। আজকের উপস্থিত আছেন আরেকজন বিশেষ অতিথি। উপস্থিত আছেন ডক্টর সৌমিত্র ব্যানার্জি। ডক্টর ব্যানার্জি খড়গপুর আইআইটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রাক্তন অধ্যাপক, বর্তমানে আইআইএসইআর কলকাতা ফিজিক্স ডিপার্টমেন্টের অধ্যাপক, ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্সেস অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং সহ বহু সায়েন্স একাডেমির ইলেক্টেড ফেলো এবং শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী ডক্টর সৌমিত্র ব্যানার্জি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আপনাকে আমাদের এই ধারাবাহিক আলোচনা স্টুডিওতে স্বাগত জানাই, ডক্টর ব্যানার্জি। আচ্ছা, আমরা প্রথমেই সকলকে শুভেচ্ছা জানাবো যারা এসটি এর ফেসবুক পেজের এই লাইভ আলোচনায় অংশগ্রহণ করেছেন। তাদের প্রত্যেককেই আমাদের সমিতির এই স্টুডিওর পক্ষ থেকে আমরা স্বাগত জানাই। আমরা চাই, আপনারা জানেন আমাদের সমিতি দলমত নির্বিশেষে গঠিত একটি সংগঠন। আমরা সর্বস্তরে ছাত্র, শিক্ষক, অভিভাবকদের কে অনুপ্রাণিত করার জন্য বিদ্যাসাগরের আদর্শে আমাদের এই ধারাবাহিক আলোচনা সভা চলছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যে লিঙ্কটায় এই প্রোগ্রাম দেখছেন সেখানে লাইক করবেন, শেয়ার করবেন এবং ওয়াচ পার্টি স্টার্ট করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আমরা সরাসরি চলে যাব আজকের আলোচনায়। আমাদের প্রথম বক্তা আছেন কোচবিহার থেকে বক্সিরহাট হাই স্কুলের শিক্ষক, তার বিষয় অঙ্ক। তিনি আজকের আমাদের যে মূল বিষয় বিদ্যাসাগর বৈজ্ঞানিক ও ধর্মনিরপেক্ষ শিক্ষা প্রচলন করতে কেন চেয়েছিলেন সেই বিষয়ে বলবেন। তার আগে আমি সকলকে, দর্শকদের উদ্দেশ্যে আরেকটি ঘোষণা করতে চাই। আপনারা জানেন আমরা সম্পূর্ণ ইন্টারনেটের মাধ্যমে এই প্রোগ্রাম পরিচালনা করছি। সারা দেশে বা আমাদের এই রাজ্যে বিভিন্ন জায়গায় ইন্টারনেটের বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন। যদি কোনো প্রবলেম মাঝপথে হয় একটু ধৈর্য ধরবেন। আমরা আশা করি আবার সেই প্রবলেম রিকভার করে আপনাদের এই লাইভ অনুষ্ঠান যতটা ভালোভাবে দেখানো সম্ভব আমরা চেষ্টা করব। এখন মাননীয় সুরজিৎ বাবু কোচবিহার থেকে বলছেন, প্রধান শিক্ষক, বক্সিরহাট হাই স্কুল। সুরজিৎ বাবু প্লিজ। নমস্কার। আজকে আমরা বিদ্যাসাগর মহাশয়ের যে 200তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য এখানে সমবেত হয়েছি। তো এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে যারা আছেন, মাননীয় বিশ্বজিৎ মিত্র মহাশয়, সাধারণ সম্পাদক, মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। উপস্থিত আছেন ডক্টর সৌমিত্র বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন জেলা থেকে যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন, তাদের সকলকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের আমাদের এই বিষয় যে গত কয়েক সপ্তাহ ধরে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে যে আলোচনা চক্র চলছে, আজকের আমাদের আলোচ্য বিষয় বিদ্যাসাগর কেন ধর্ম নিরপেক্ষ ও বৈজ্ঞানিক শিক্ষার প্রচলন করতে চেয়েছিলেন। তো এই প্রশ্নের উত্তরে যাবার আগেই, এই আলোচনায় ঢোকার আগেই আমরা বিদ্যাসাগর মহাশয়ের আগমনের পূর্বে সেই সময়কার প্রেক্ষাপট একটু বলতে চাই। 19বিংশ শতকের গোড়ার দিকে ভারতবর্ষের তখনকার শিক্ষা ছিল প্রথাগত শিক্ষার ব্যবস্থা। প্রথাগত শিক্ষায় 3 ধারার শিক্ষা ব্যবস্থা ছিল।
সংস্কৃত পড়বার জন্য টোল শিক্ষা ব্যবস্থা, আরবি ফার্সিদের জন্য মাদ্রাসা, আর ছিল গ্রাম্য পাঠশালা। এর বাইরেও লোকশিক্ষা ছিল। তবে যে ধারার শিক্ষাগুলোর কথাই বলি না কেন, প্রত্যেকটি শিক্ষা ব্যবস্থাই ধর্মকে কেন্দ্র করেই আবর্তিত হতো। এটি একটি লক্ষণীয় বিষয়। আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে এই শিক্ষা ব্যবস্থাগুলোর কোনোটার সঙ্গেই তৎকালীন সমাজের যে আপামর জনসাধারণ, তাদের সেই শিক্ষা ভাবনাতে ঠাঁই হয়নি। আমরা যদি অষ্টাদশ শতাব্দীর শাস্ত্রবিদদের দিকে তাকাই, কৌটিল্য, মনু, গৌতম, শঙ্খ বা পরাশর, এদের মতন প্রমুখ মনীষীরাও এই সর্বসাধারণের যে শিক্ষা, তাদের ভাবনাতে এটা ঠাঁই পায়নি। তারপর তো ইংরেজরা এলো। ইংরেজরা এসে তাদের বিরাট যে শাসন কার্য, এই শাসন কার্য পরিচালনার জন্য তাদের প্রয়োজন পড়ল দক্ষ কেরানিকুলের। কাজেই তাদের চাহিদা অনুযায়ী তাদের দ্বারা নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা পরিচালিত হলো। সেখানেও সাধারণের শিক্ষার ঠাঁই হলো না। এদিকে তখন ইউরোপের রেনেসাঁস ঘটে গেছে। সুদূর ইংল্যান্ডে কৃষি ও শিল্প বিপ্লব ঘটে গেছে, ফরাসি বিপ্লবও ঘটে গেছে। এই রেনেসাঁসের যে ঢেউ ইউরোপের বিভিন্ন দেশগুলোতে যে একটা নবজাগরণ সৃষ্টি করেছিল, তার প্রভাব ভারতবর্ষে এসেও পৌঁছেছিল। তখনকার দিনে বাংলার অবস্থাও একটু জানা দরকার। বাংলায় তখন চরম অরাজকতা, বহু সমস্যায় বাঙালি সমাজ জর্জরিত। সতীদাহ প্রথা, বিধবা বিবাহ, তখন আন্দোলন একটু একটু করে উঠছে। বাল্য বিবাহ, বহু বিবাহ, ধর্মকে কেন্দ্র করে নানা কুসংস্কারে বাংলার মানুষ জর্জরিত। আর ইংরেজরা তো রইলই। ইংরেজদের শাসন ও শোষণে অত্যাচারিত নিপীড়িত বাংলার দরিদ্র মানুষের এক মুঠো অন্ন জোগাড় করাই দায়। এই ছিল তখনকার বাংলার আর্থিক ও সামাজিক দিক। বিদ্যাসাগরের আগমনের আগেই কিন্তু ভারতবর্ষে রেনেসাঁস আন্দোলনের প্রাথমিক সূত্রপাত হয়েছে। আপনারা জানেন, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বা এরকম কিছু কিছু মানুষ বিশেষ বিশেষ ক্ষেত্রে মানবতাবাদী যে মূল্যবোধ, তা নিয়ে সমাজ সংস্কারের কথা বলেছিলেন। এই বিক্ষিপ্ত ভাবনাগুলোকে তখন রাজা রামমোহন রায় এসে সব ভাবনাগুলোকে একসাথে সংযোজিত করে একটি পূর্ণাঙ্গ রূপ দেন। আমরা তাই রামমোহন রায়কে বলি ভারতের নবজাগরণের অগ্রদূত। তাহলে রামমোহন কি করেছিলেন? রামমোহন রায়, তার সংগ্রাম ছিল পৌত্তলিকতাবাদের বিরুদ্ধে, ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে। ধর্মকে কেন্দ্র করে যে নানা রকম সংকীর্ণ কুসংস্কার, তার বিরুদ্ধে তার লড়াই ছিল। বেদান্ত দর্শনের চিন্তা ও চর্চা তিনি করেছেন। ধর্মীয় মূল্যবোধকে তিনি কিন্তু বাদ দেননি। ধর্মীয় মূল্যবোধকে সমাজ এবং সমাজের মানুষের বিকাশের জন্য ঢেলে সাজানোর জন্য যে ধর্মীয় সংস্কার সাধন, এই পথেই কিন্তু রামমোহন শুরু করেছিলেন।
ধর্মের কাঠামোর মধ্যেই যুক্তিবাদ ও মানব কেন্দ্রিক মূল্যবোধ আনার চেষ্টা করেছিলেন। পরবর্তীকালে বিদ্যাসাগরের অভ্যুত্থান ঘটে। বিদ্যাসাগরের জীবন এবং কর্মের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান দিক আমরা দেখতে পাই। রামমোহন বেদান্তের শ্রেষ্ঠত্বকে মেনে নিয়ে, স্বীকার করে নিয়ে, তার ভিত্তিতেই সমাজ সংস্কারের কথা বলেছিলেন। তিনি কিন্তু ধর্মীয় মূল্যবোধকে বাদ দেননি, আরেকবার বলছি। কিন্তু ঠিক এই জায়গাতে বিদ্যাসাগর এসে যে নবজাগরণের যে চিন্তাধারা, এই জায়গায় এসে ছেদ ঘটালেন। তিনি বললেন সাংখ্য বেদান্ত দর্শন হিসেবে ভ্রান্ত। তখনকার এই ধর্মীয় গোঁড়ামের যুগে এইরকম একটি কথা বাংলায় একটা উচ্ছ্বাস ছড়িয়ে পড়ল। যে এরকম কথা একজন মানুষ বলছেন, তিনি বিদ্যাসাগর, কিরকম জ্ঞান এবং কত বড় বুকের পাটা থাকলে এরকম কথা বলা যায় তা তিনি দেখিয়ে দিয়েছে। রেনেসাসের যুগের যে চিন্তা, সেই চিন্তার পরিমণ্ডলের ক্ষেত্রে এই কারণেই বিদ্যাসাগর একটি নতুন ধারার আমদানি করলেন। ব্যক্তিগত জীবনে কিন্তু বিদ্যাসাগর ধর্মীয় ভাবনা থেকে মুক্ত চিন্তা, পরীক্ষিত সত্য ও বিজ্ঞানের উপর ভিত্তি করেই চলতে চেষ্টা করেছেন। দেখাতে চেয়েছিলেন অতি প্রাকৃত সত্তা। অতি প্রাকৃত সত্তা আছে কি নেই, সেই প্রশ্নের মীমাংসার আজ আর কোনো প্রয়োজন নেই। রেনেসাসের যুগের যে ভলতেয়ার, তার যে যুক্তি ছিল রিজনিং ফার্স্ট, রিজনিং সেকেন্ড অ্যান্ড রিজনিং থার্ড, বিদ্যাসাগর সেই যুক্তির পথেই এগিয়ে যেতে চেয়েছিলেন। বিদ্যাসাগরের চরিত্র এবং কর্মসাধনা আমাদেরকে দেখায় ধর্মকে বাদ দিয়েও সামাজিক উন্নতি ও মানবিক যে মূল্যবোধ, সেই মানবিক মূল্যবোধ গড়ে তোলা যায়, এবং তিনি সমাজে তা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। একজন বলিষ্ঠ সেকুলার হিউম্যানিস্ট হিসেবে বিদ্যাসাগর মনে করতেন ধর্ম মানুষের ব্যক্তিগত বিষয়। ধর্মবিশ্বাসীর বিশ্বাসে কোনোভাবেই আঘাত করা উচিত নয়। এই জায়গায় তিনি কিন্তু গণতান্ত্রিক যে পরিমণ্ডল, সেই পরিমণ্ডলের আভাস দিচ্ছেন। যে যার ধর্ম পালন করবে, যে যার ধর্মের বিশ্বাস রাখবে, প্রত্যেক ধর্মের মানুষ তার নিজের নিজের কর্ম করবে, কেউ তাতে বাধা দেবে না। গণতন্ত্রের মূল কথাই কিন্তু এই। এখানে আরেকটি গল্প বলা যেতে পারে, আমি একটু বলার চেষ্টা করি। তখন বিদ্যাসাগর গ্রাম বাংলায়ও ছড়িয়ে পড়েছেন। শহর কলকাতার থেকে তার খ্যাতি প্রত্যন্ত গ্রামে বিদ্যাসাগরের নাম ছড়িয়ে গেছে। অসাধারণ পণ্ডিত এসেছেন, যিনি বিধবাদের বিবাহ দিতে চাচ্ছেন, যিনি কিনা বলছেন সাংখ্য বেদান্ত দর্শন ভ্রান্ত দর্শন, এগুলো সব আজে বাজে কথা। সেই ব্যক্তির কথা লোকে শুনছে যে সাংখ্য ও বেদান্ত দর্শন ভ্রান্ত। এইরকম একজন ব্যক্তিত্ব, তিনি বলছেন রামকৃষ্ণের সাথে যখন তার সাক্ষাৎ হলো, রামকৃষ্ণদেব নিজে এসেছিলেন বিদ্যাসাগরের কাছে দেখা করতে। রামকৃষ্ণদেব চিরকাল যে পথে চলার চেষ্টা করেছেন, সেই পথ আর বিদ্যাসাগরের পথ কিন্তু সম্পূর্ণ আলাদা। রামকৃষ্ণদেবের সমস্ত কথা, তার কেন্দ্রেই ছিল ঈশ্বর। আর বিদ্যাসাগর
ঈশ্বরকে বিশ্বাসই করতেন না। এই দুই বিপরীত চরিত্রের বিপরীত মেরুর মানুষ একসাথে অবস্থান করছেন, তারা পরস্পরের সঙ্গে কথা বলছে। সমস্ত কথা বিদ্যাসাগর মহাশয় মন দিয়ে শুনলেন। তখন বিদ্যাসাগর রামকৃষ্ণ দেবকে একটি প্রশ্ন করেন, আচ্ছা, ঈশ্বর কি কাউকে কম কাউকে বেশি ক্ষমতা দিয়ে এই পৃথিবীতে পাঠান? রামকৃষ্ণদেব অনেক কথা বললেন, কিন্তু এই প্রশ্নের তিনি উত্তর দিতে পারলেন না। একটি জাহাজে প্রায় 800 জন লোক, জাহাজ ডুবে তার মৃত্যু হলো, তখন ঈশ্বর কি করছিলেন? চেঙ্গিস খা যখন চেঙ্গিস খা 1,00,000 লোককে বন্দি করে তাদেরকে বধ করলেন, তখন ঈশ্বর কোথায় ছিল? রামকৃষ্ণ দেবের কাছে এই প্রতিটি প্রশ্নেরই কোনো উত্তর ছিল না। এইখানে একটি লক্ষণীয় বিষয় আমি আবার বলবো, বিদ্যাসাগর গণতান্ত্রিক ভাবে সবসময় ভাবতেন। তিনি রামকৃষ্ণদেবকে তার সমস্ত যুক্তিগুলোকে মন দিয়ে শুনেছেন, তার ধর্মবিশ্বাসে আঘাত করেননি যে রামকৃষ্ণদেব ভুল কথা বলছেন। রামকৃষ্ণদেব নিজের নিজের জায়গায় নিজের নিজের স্বীয় বিশ্বাসে তারা তাদের নিজের মতবাদ নিজের মতন করে বলবে, এতে বাধার কিছু নেই। কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তা বিশ্বাস করেননি। ফলে রামকৃষ্ণদেব তাকে যে দক্ষিণেশ্বরে বাগান দেখতে, রাসমণির বাগান দেখতে অনুরোধ করেছিলেন, সেই অনুরোধও বিদ্যাসাগর মহাশয় কোনদিন রাখেননি। এইরকম গণতান্ত্রিক যে মূল্যবোধ একটি মানুষের, তিনি ভারতবর্ষে গণতান্ত্রিক কাঠামোয় ধর্ম নিরপেক্ষ বিজ্ঞান ভিত্তিক শিক্ষার কথা বলবেন, তাতে আশ্চর্য। সেই জন্যে তিনি বলছিলেন যে ধর্মবিশ্বাসীর ব্যক্তিগত বিশ্বাসের উপর আঘাত করা উচিত নয়। কিন্তু আরেকটি কথাও তিনি বলেছেন, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সামাজিক আন্দোলনের ক্ষেত্রে ধর্মভিত্তিক মূল্যবোধের আজ আর কোনো প্রয়োজন নেই। ধর্মভিত্তিক মূল্যবোধ রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করবে না, ধর্মভিত্তিক মূল্যবোধ তার সমাজকে নিয়ন্ত্রণ করবে না। সমাজ এবং রাষ্ট্র হবে ধর্ম নিরপেক্ষতার পীঠস্থান। তিনি বলেছেন, আজকে বিজ্ঞান ভিত্তিক ও মানব কেন্দ্রিক মূল্যবোধের প্রয়োজন। আবার বলছি, বিজ্ঞান ভিত্তিক ও মানব কেন্দ্রিক মূল্যবোধের প্রয়োজন। ফলে বিদ্যাসাগরের এই যুক্তি, বিদ্যাসাগরের এই বিজ্ঞান ভিত্তিক চিন্তা, ধর্ম নিরপেক্ষতার কথা, গণতান্ত্রিক মূল্যবোধের চেতনা, আরো অনেক মানুষের মধ্যে বিদ্যাসাগরের প্রভাব ছিল। তাই আমরা দেখতে পাই অক্ষয় দত্তের প্রবন্ধে, দীনবন্ধু মিত্রের নাটকে বা দ্বারকানাথ তার সাংবাদিকতায় এসবের বলিষ্ঠ উদাহরণ বা প্রতিফলন রাখছেন। এরপর যখন বিদ্যাসাগর মহাশয় 1851 সালের 22শে জানুয়ারি সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে নিযুক্ত হন, তখন থেকে প্রায় 17-18 বছর ধরে নিরলস প্রচেষ্টা চালিয়ে তিনি শিক্ষার বিস্তার, স্ত্রী শিক্ষার প্রচলন, বিধবা বিবাহ আন্দোলন, বহু বিবাহ রদ, তত্ত্ববোধিনী ও সম্প্রকাশ পত্রিকার মাধ্যমে জ্ঞান চর্চা এবং সাংবাদিকতার পৃষ্ঠপোষকতা, গ্রন্থ রচনা, এরকম নানা সামাজিক কার্যে নিজেকে আত্মনিয়োগ করেন। ভেবে দেখুন, শহর থেকে বহু দূরে অখ্যাত বীরসিংহ গ্রামের অতি দরিদ্র পরিবার থেকে, ব্রাহ্মণ পরিবার থেকে তিনি উঠে এসেছেন। না ছিল তার কোনো বংশমর্যাদা, না আর্থিকভাবে না সামাজিকভাবে প্রতিষ্ঠিত কোনো বিরাট ফ্যামিলির থেকে আসা। তিনি অর্জিত জ্ঞান, চারিত্রিক গৌরব এবং অসামান্য কর্মদক্ষতাতেই তিনি তার ঐশ্বর্য স্থাপন করেছেন, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সমাজে। এমনকি যে ইংরেজ সাহেবরা তখনকার দিনে আমাদের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করত, শিক্ষা,
রাজনৈতিক কার্যকলাপ সমস্ত কিছু তাদের একটা অংশের মধ্যেও প্রশাসনিক মহলেও তিনি মর্যাদা ও প্রতিষ্ঠা লাভ করেছিলেন। এই যে বিদ্যাসাগরের চরিত্রের অসামান্য দৃঢ়তা, যুক্তিবাদী সংস্কার মুক্ত একটা সেকুলার চিন্তাধারা এবং অফুরন্ত কর্মশক্তি, এগুলোই মাইকেল মধুসূদন খুব ভালো করে লক্ষ্য করেছিলেন। সেই জন্য তিনি বলেন, মাইকেল মধুসূদন বলেছিলেন যে বিদ্যাসাগরের এই যে কার্যকলাপ, তার এই সমস্ত কিছু যেন ইউরোপীয় রেনেসাঁসের যারা পুরোধা ব্যক্তি তাদের সঙ্গে একদম মিল খায়। তিনি অধ্যক্ষ থাকাকালীন একবার কাশীর সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন ডক্টর J.R. ভ্যালেন্টাইন। তখন কলকাতার সংস্কৃত কলেজে পড়ানো হতো প্রাচ্য, আধ্যাত্মবাদী সমস্ত দর্শন বিষয়গুলো। J.R. ভ্যালেন্টাইন আরেকটি বিষয় লক্ষ্য করেন, তার সঙ্গে ইংরাজি সাহিত্যের যারা পাশ্চাত্য আধুনিক দর্শন, সেই বিষয়গুলো তিনি পাঠ্যক্রমে যুক্ত করেছিলেন। ভ্যালেন্টাইনের এই বিষয়টি পছন্দ হয়নি। তিনি একটি চিঠিতে তখনকার যিনি শিক্ষা অধিকর্তা ছিলেন তাকে বিদ্যাসাগরের সম্পর্কে নানান প্রশংসায় ভূষিত করলেও তিনি কিন্তু কলকাতার সংস্কৃত কলেজের যে পাঠ্যক্রম তার সমালোচনা করেছিলেন। তা কিন্তু সমালোচনা করতে ছাড়েনি। তার বক্তব্য ছিল প্রাচ্য আধ্যাত্মবাদী দর্শনের সঙ্গে পাশ্চাত্য আধ্যাত্মবাদী দর্শনের বিষয় যুক্ত করা উচিত। তা না হলে যে ছাত্ররা তখনকার কলেজে পড়াশোনা করছিল তাদের মধ্যে একটা ডাবল ট্রুথ, মানে সত্য দুরকম, এরকম একটা প্রতিষ্ঠা হবে। তখন এই চিঠির উত্তরে যখন এটি শিক্ষা অধিকর্তার কাছ থেকে আবার বিদ্যাসাগর মহাশয়ের কাছে পাঠানো হয়, তখন বিদ্যাসাগর শিক্ষা অধিকর্তা ময়েট সাহেবকে তিনি একটি চিঠি লেখেন। আমি চিঠিটি অল্প একটু তুলে ধরছি। Truth is truth if properly perceived. To believe that truth is double is but an effect of an imperfect perception of truth itself, the effect of which I am sure to see removed by the improved courses of studies we have adopted at this institution. আরো একটি কথা তিনি বলেন, যে কথা আমি আগেও একবার বলেছি, the Vedanta and Sankhya, a false system of philosophy, is no more a matter of dispute. এরকম কথা সারা ভারতবর্ষের যে ধর্মীয় গোড়ামি, যে ভারতবর্ষের যে চিরকালীন ধর্ম ভাবনা, সনাতন ধর্ম ভাবনা, তার বিশ্বাস, যে বিশ্বাস প্রতিটি ভারতবাসীর মানুষের মধ্যে অন্ধ কুসংস্কার হলেও তাকে শ্রদ্ধা করতেন, সেই বিশ্বাসের উপর আঘাত করছেন। The Vedanta and Sankhya false system of philosophy is no more a matter of dispute. This system of false, as they are, command unbound reverence from the Hindus. Whilst teaching this in the Sanskrit course, we should oppose them by sound philosophy in English course to counteract their influence. তার মানে এখানে তিনি যে কথাগুলি বললেন তার মর্মার্থ এই দাঁড়ালো, ভ্যালেন্টাইন বলেছিলেন এখানে দুই রকম সত্য, আর বিদ্যাসাগর বলছেন যে আমরা প্রাচ্য যে আধ্যাত্মবাদ তা আমরা পড়াচ্ছি, কিন্তু সঙ্গে সঙ্গে এটা পড়াচ্ছি ইংরেজি সাহিত্যে যে পাশ্চাত্য আধুনিক দর্শন, যে দর্শন প্রতিষ্ঠিত হয় ধর্ম নিরপেক্ষভাবে এবং বৈজ্ঞানিক যুক্তি এবং মননশীলতার উপর ভিত্তি করে।
তাহলে যে সত্য সারা ভারতবর্ষ জুড়ে বদ্ধমূল ধারণা হয়ে অন্ধবিশ্বাসের মতন, অন্ধভক্তির মতন একটা গোড়ামির জায়গায় ছিল, তাকে কাউন্টার অ্যাক্ট করা হচ্ছে পাশ্চাত্য আধুনিক দর্শন বিজ্ঞান দিয়ে। এই ছিল বিদ্যাসাগরের ধর্মনিরপেক্ষ চিন্তা ভাবনা, বৈজ্ঞানিক যে ভিত্তি তার উপর বিশ্বাস করে এই কথাগুলো বলছেন। পরবর্তীতে তাই তিনি বলেছিলেন যে তাহলে আমরা যে সাউন্ড ফিলোসফির কথা বললাম, সেই সাউন্ড ফিলোসফিতে কার কার বিষয়গুলো রাখবো। দেখা গেছে এই ক্ষেত্রে তিনি স্টুয়ার্ট মিলের লজিক পড়াতে বললেন, কিন্তু আধ্যাত্মবাদী বিশপ বার্কলের দর্শন না পড়ানোর জন্য অনুরোধ করলেন। এইভাবে বিদ্যাসাগর তার সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে প্রত্যেকবার লড়াইয়ে অবতীর্ণ হন, যুক্তির জাল বিস্তার করেন এবং তিনি যা বিশ্বাস করেন সেইটাকে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে সকলের কাছে উপস্থাপিত করে তাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। আরো দেখুন, ধর্মতন্ত্রের যে নাগপাশ, তাতে বাধা হিন্দু সমাজের স্থবিরতার বিরুদ্ধে সংগ্রামী যার জীবনের ব্রত, তিনি যে নিজের লেখা ইতিহাস, তিনি যে গিজো গিজোর লেখা ইতিহাস ছাত্রদের পড়াতে চাইবেন, এটাই স্বাভাবিক। তালিকায় আরো ছিল ইউক্লিডের জ্যামিতি, নিউটনের প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, জনস্টনের নানা দেশের মানচিত্র, ফরাসি বিপ্লব ও ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ইতিহাস প্রভৃতি গ্রন্থগুলো তিনি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করেছিলেন। কি চিন্তা! একটা দেশে রাজা রামমোহন রায়ের মতন মহান নবজাগরণের অগ্রদূতের মতন ব্যক্তিত্ব, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতন ব্যক্তিত্ব আরো আছেন। সেই সময় ডিরোজিওর ইয়ং বেঙ্গলের যে সদস্যরা, তারাও এর মধ্যে যুক্ত। সকলকে নিয়ে তিনি, সকলকে মনে রেখে, সকলকে সামনে রেখে তিনি তার যুক্তিজালগুলো বিস্তার করছেন যে কি পড়ানো উচিত। যেমন দর্শনের কথা বলছেন, মিলের লজিক, তেমনি তিনি বলছেন ইউক্লিডের জ্যামিতি পড়তে হবে, নিউটনের প্রিন্সিপিয়া ম্যাথমেটিক্স পড়তে হবে, জনস্টনের নানা দেশের মানচিত্র দেখতে হবে, ফরাসি বিপ্লবের কথা জানতে হবে, পৃথিবীকে জানতে হবে। আরেকটি বিষয়, তিনি নিজে ছিলেন শাস্ত্রজ্ঞ এবং সংস্কৃতজ্ঞ। তখন সংস্কৃত কলেজে সংস্কৃত গ্রন্থে যে গণিত বই, সেই বই তিনি পড়ানোর কথা না বলে তিনি বলছেন এই গণিতই পড়ানো হোক, কিন্তু সেই গণিত বই হবে ইংরেজি গ্রন্থের। তার মানে তিনি ইংরেজি শিক্ষার বিস্তারের কথা সদর্পে ঘোষণা করছেন সংস্কৃত কলেজের একজন অধ্যক্ষ হিসেবে। ভেবে দেখুন কি পরিমাণ সাহস, কি অসামান্য জ্ঞান এবং আত্মবিশ্বাস থাকলে আগানো যায়। আরেকটি কথা, সেটা হচ্ছে তিনি গণিতের যে বিষয় ইংরেজি ভাষায় লেখা হবে এ কথা তো বলছেন, সঙ্গে এটাও বলছেন এই গণিত হবে আবশ্যিক। যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে তারাও যেমন গণিত করবে, যারা সংস্কৃতে বা সাহিত্যের জন্য পড়াশোনা করছে তাদেরকেও গণিত করতে হবে। কেন? অদ্ভুত যুক্তি। কারণ তিনি চেয়েছিলেন এই যে ধর্মীয় গোঁড়ামি, এই যে ধর্মের অন্ধবিশ্বাস, বেদান্ত, সাংখ্য, এই ভ্রান্ত দর্শনকে প্রমাণ করতে গেলে যে যুক্তিজালের শৃঙ্খলা তৈরি করতে হবে, তার অভ্যাস তৈরি হবে গণিত শিক্ষার মাধ্যমে। যুক্তিবাদী মনন তৈরি হবে গণিত শিক্ষার মাধ্যমে। তাই তিনি গণিতের আবশ্যিক যে পাঠ, সেটা সমস্ত ছাত্রদের দিতে চেয়েছিলেন। যে হাজার বছর ধরে, যুগান্ত ধরে চলা যে স্থবির চিন্তা, যে ধর্মীয় গোঁড়ামি, তার মূলে আঘাত করতে গেলে বিদ্যাসাগর অত্যন্ত সচেতনতার সঙ্গে একটি কথা বলেছিলেন, এদেশের মানুষের উদার হইতে বহু বিলম্ব আছে, পুরাতন প্রকৃতি
ও প্রকৃতি বিশিষ্ট মানুষের চাষ উঠাইয়া দিয়া সাত পুরো মাটি তুলিয়া ফেলিয়া নতুন মানুষের চাষ করিতে পারিলে তবে এ দেশের ভালো হয়। শুধু চাষ তুলে দিলে হবে না, সেই চাষ যে মাটিতে হয়েছে, যে মাটিতে এতদিন ধরে তার কলেবর বেড়ে চলেছে, সেই মাটির সাত পুরু মাটি তুলে ফেললে তবে দেশের মঙ্গল হবে। তাহলে এই মঙ্গল করতে গেলে তাকে কি অনিষ্ট, তাকে কি কি পরিমাণ বিজ্ঞানসম্মত ও ধর্ম নিরপেক্ষতার যে শিক্ষার যে যুক্তি, তাকে শৃঙ্খলিত করতে হবে। তো গণিত শিক্ষা ছাড়া কি করে হবে? এক্ষেত্রে আমি আপনাদের আরেকটা কথা জানিয়ে দিই, আপনারা জেনেই থাকবেন প্রসন্ন কুমার সর্বাধিকারী তিনি পাটিগণিত বই লেখেন, বীজগণিত বই লেখেন। আপনারা জেনে থাকবেন বিদ্যাসাগর মহাশয় প্রসন্ন কুমার সর্বাধিকারী মহাশয়কে বিনীতভাবে অনুরোধ করেছিলেন যাতে বাংলায় পাটিগণিত বই তিনি লেখেন, বীজগণিত বই তিনি লেখেন বাংলায়। ভেবে দেখুন কি পরিমাণ জ্ঞান থাকলে পরে এটি করা সম্ভব। খালি তাই নয়, তাকে শুধু এগুলো লিখতেই বলেননি, গণিতের যে পরিভাষা কি হবে, ইংরেজির থেকে তার অনুবাদ করে যে গাণিতিক পরিভাষা, সেই পরিভাষাও তিনি শুদ্ধ করে দিয়েছিলেন। এরকম একজন মানুষ। তাই তিনি এই কথাও বলেছিলেন, এ কথায় বিশ্বাস করতেন যে এ যুগের যা কিছু সবকিছু যুক্তির কোষ্ঠী পাথরে যাচাই করে নিতে চেয়েছেন। আর তাই বিদ্যাসাগর এদেশে একটা বিজ্ঞান ভিত্তিক ধর্ম নিরপেক্ষ শিক্ষা প্রবর্তন করতে এতটা উদ্বুদ্ধ হয়েছিলেন। আরো দেখুন বিদ্যাসাগর যেভাবে, যে পদ্ধতিতে পাঠ্যক্রম নির্ধারণ করেছিলেন এবং যে রীতিতে, যে ধরনের বিষয়বস্তুকে অবলম্বন করে পাঠ্যপুস্তক রচনা করেছিলেন, তার মধ্যেও তার নিজস্ব দৃষ্টিভঙ্গি, গণতান্ত্রিক ভাবনা এবং বিজ্ঞান ভিত্তিক চেতনা বারবার সক্রিয়ভাবে কাজ করেছে। সেগুলো কি? মার্শাল সাহেব বিদ্যাসাগর মহাশয়কে অনুরোধ করেছিলেন যে পণ্ডিত পণ্ডিত মহাশয়, আপনি বাংলায় ছাত্রদের জন্য যাতে তারা অনুপ্রেরণা পায় কিছু বই লিখুন। বিদ্যাসাগর তখন ছাত্রদের পড়াবার জন্য জীবন চরিত, চরিতাবলী, এই সমস্ত বইগুলো লিখেছেন। কেন এই দুটো বইয়ের কথা বললাম? আরো হাজারো বই তিনি লিখেছেন, আরো হাজারো কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। কারণ এই যে দুটি বই, জীবন চরিত, চরিতাবলী, এখানে যে ধরনের তিনি চরিত্রগুলো বেছেছেন, যাদেরকে নিয়ে লিখেছেন, সেই চরিত্রগুলো নিয়ে বলতে চাই। প্রথমত কোপার্নিকাস, গ্যালিলিও, নিউটনের মতো প্রমুখ মহান বিজ্ঞানীদের চরিত্র, যারা কিনা ধর্মীয় ও সনাতন ভ্রান্ত ধারণার বিরুদ্ধে লড়াই করে আধুনিক যুক্তিবাদ ও পরীক্ষা নিরীক্ষা ভিত্তিক জ্ঞান প্রতিষ্ঠা করেছে। আর দ্বিতীয়ত কি? দুবাল, রস্তো প্রভৃতি চরিত্র, যারা অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান, সহায় সম্বল বলতে তাদের কিছুই ছিল না, তাও কঠোর জীবন সংগ্রাম করে তারা কেউ বড় দার্শনিক হয়েছেন, কেউ বড় শিক্ষাব্রতী হয়েছেন, কেউ মানবপ্রেমী হয়েছেন। তিনি তাদের হয়ে লিখেছেন, তাদের জীবনী লিখেছেন। কেন? কারণ তিনি বলতে চেয়েছেন কঠোর লড়াই করে যদি তুমি শিখতে চাও, তেমন অদম্য প্রয়াস যদি তোমার থাকে, তাহলে তোমাকে কেউ বাধা দিতে পারবে না। বলতে চেয়েছেন অলৌকিক কোনো শক্তির দ্বারা বা অদৃষ্টের দ্বারা মানুষের ভবিষ্যৎ নির্ধারিত হয় না। বড় চরিত্র কঠোর সংগ্রামের মধ্য দিয়েই গড়ে ওঠে। তার চিন্তা ছিল শিক্ষার্থী ছেলেমেয়েরা যাতে অনুপ্রাণিত হয় এবং প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর শক্তি এবং সাহস যোগাতে পারে। তাই দৃষ্টান্তমূলক চরিত্রগুলো কি করে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করছে, সেটি তিনি দেখাতে চেয়েছেন। কি চিন্তা! সেই সময় এরকম
আধুনিক চিন্তা, আধুনিক মনন, ধর্ম নিরপেক্ষ শিক্ষার কথা বলা, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা, গণতান্ত্রিক পদ্ধতিতে করেন, প্রবন্ধ লেখেন, জনমত তৈরি করেন, লোকজন সংগ্রহ করেন, পথে নেমে আন্দোলন করেন, সই সংগ্রহ করেন। আপনি ভেবে দেখুন, গণতান্ত্রিক একটি মানবাত্মার পরিচয় না তো অন্য। সেই কারণেই সারা দেশে শুধু শিক্ষারই নয়, সামাজিক, রাজনৈতিক, আর্থিক জীবনেও সারা ভারতবর্ষে যাতে শিক্ষার পথ ধরেই গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং বিজ্ঞান ভিত্তিক শিক্ষার পথ ধরেই যেন শিক্ষা ব্যবস্থা চালু হয়, তাই আজীবন তিনি এই সংগ্রাম করে গেছেন। সবশেষে বলবো, আজও বিদ্যাসাগর প্রাসঙ্গিক। কিভাবে? আপনারা সারা বিশ্বের মানুষের সাথে আজকের দিনে আমরা ভারতবর্ষের মানুষেরা সমস্ত প্রত্যন্ত গ্রাম থেকে শহর সমস্ত মানুষরা কোভিড-19 বিরুদ্ধে লড়াই করছে। বিভিন্ন খবরের কাগজে, বিভিন্ন অনুষ্ঠানগুলো আমরা দেখছি, বিভিন্ন টিভি চ্যানেলে আমরা দেখছি কোথাও রোগী অ্যাম্বুলেন্স থেকে পড়ে গিয়ে মরে গেছে, মারা গেছে, তাকে তোলার কেউ নেই। 7 দিন ধরে কোভিড আক্রান্ত হয়ে মারা গেছে, তার পরিবার 7 দিন পরে খবর পাচ্ছে। যিনি কিনা মানব প্রেমের পূজারী ছিলেন বিদ্যাসাগর মহাশয়, যে কোনো মানুষের বিপদে তিনি সবসময় যে কোনো প্রান্তে ছুটে যেতেন, তার অজস্র উদাহরণ রয়েছে। সেই মানুষের রাজ্যের, তার নিজের বাংলার এই হাল তিনি আজ বেঁচে থাকলে অত্যন্ত লজ্জিত হতেন। আমরাও খুব লজ্জিত হচ্ছি। আজকে আমাদের বিদ্যাসাগরের মতো সকলের পাশে সাহায্যের হাত বাড়িয়ে উদার মন নিয়ে আমরা যদি এগোতাম, তাহলে এগুলো হয়তো আমাদের দেখতে হতো না। যে শিক্ষা ব্যবস্থার কথা তিনি বিশ্বাস করে এসেছেন, যে শিক্ষা ব্যবস্থায় তিনি দেশকে নেতৃত্ব দিতে চেয়েছেন, সেই শিক্ষা ব্যবস্থা আজকের যুগের এই নব শিক্ষা ব্যবস্থার মধ্যেও তার যে পাওয়া আমরা কতটা পেয়েছি, এখানে প্রশ্ন আমি করতে চাই। তাই সবশেষে সকলকে আবার এই প্রশ্ন রেখে, আমাদের সকলের কাছে এই মানবিক আবেদন রেখে ছাড়া আমি সমাপ্ত করতে চাই আমার এই প্রয়াসকে। আমি হয়তো এই যে পদ্ধতিতে আমরা এখানে সমবেত হয়েছি, আমি খুব একটা সড়গড় নই, তবু আমি চেষ্টা করেছি। আমার ভুলভ্রান্তি হয়েছে হয়তো, সকলে ক্ষমা করে দেবেন। সকলকে আরেকবার নমস্কার, প্রণাম, শ্রদ্ধা জানিয়ে অনেক ধন্যবাদ সুরজিৎ বাবুকে। সুরজিৎ বাবু বিদ্যাসাগরের জীবন সংগ্রাম, তার ধর্মনিরপেক্ষতা এবং মানবতাবাদ সহ বিভিন্ন দিক আমাদের সামনে তুলে ধরলেন। তিনি কোচবিহার থেকে আমাদের সাথে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, তাকে অনেক ধন্যবাদ। আলাপ অথবা আলোচনার সময় পাশ্চাত্য বিজ্ঞানের নতুন সত্যের কথা অবতারণা করিলে তাহারা হাসি ঠাট্টা করিয়া উড়াইয়া দেয়। সম্প্রতি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে, বিশেষত কলিকাতা ও তাহার আশেপাশে পণ্ডিতদের মধ্যে একটি মনোভাব পরিস্ফুট হইয়া উঠিতেছে। শাস্ত্রে যাহার অঙ্কুর আছে, এমন কোন বৈজ্ঞানিক সত্যের কথা শুনিলে সেই সত্য সম্বন্ধে শ্রদ্ধা প্রদর্শন দূরে যাক, শাস্ত্রের প্রতি তাহাদের কুসংস্কারপূর্ণ বিশ্বাস আরো দৃঢ় হয় এবং সবই শাস্ত্রে আছে এই কথা ভাবিয়া তাহারা উল্লসিত হইয়া ওঠেন। এই সব বিবেচনা করিয়া আমার বোধ হয় না যে ভারতবর্ষের পণ্ডিতদের নূতন বৈজ্ঞানিক সত্য গ্রহণ করাইবার কোনো আশা আছে। এই বিষয় বা এই আশঙ্কা আজ থেকে প্রায় 170 বছর আগে বিদ্যাসাগর করেছিলেন, যে আজকে তৎকালীন যে পণ্ডিতদের, তারা বিজ্ঞানের যে কোনো একটা দিক যেটা শাস্ত্রে তার কোনো সংযোগ আছে, এটা জানলেই তারা উল্লসিত হইয়া পড়েন। বলে এই জিনিস তিনি বলেছিলেন। আজকের আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমি আগে বলেছি, যারা পরবর্তীকালে জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে বলি, খড়গপুর IIT ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রাক্তন অধ্যাপক, বর্তমান
IISCR কলকাতা ফিজিক্স ডিপার্টমেন্টের অধ্যাপক, ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্সেস, ইন্ডিয়ান ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং সহ বহু সায়েন্স একাডেমির ইলেক্টেড ফেলো এবং শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী ডক্টর সৌমিত্র ব্যানার্জি। আমরা ডক্টর সৌমিত্র ব্যানার্জিকে অনুরোধ করছি আজকের যে বিষয় বিদ্যাসাগর বৈজ্ঞানিক ও ধর্মনিরপেক্ষ শিক্ষা প্রচলন করতে চেয়েছিলেন কেন, সেই বিষয়ে তার মূল্যবান বক্তব্য তিনি রাখবেন। ডক্টর ব্যানার্জিকে আবারও স্বাগত জানাচ্ছি, আপনার বক্তব্য শুরু করার জন্য অনুরোধ করছি। ডক্টর ব্যানার্জি। অনেক ধন্যবাদ STEA কে এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা আয়োজন করার জন্যে, এবং আমাকে যে বিষয়টাতে বলতে আপনারা সুযোগ দিয়েছেন তার জন্য ধন্যবাদ জানাই। সাধারণত এই রকম আলোচনার বিষয়বস্তুগুলোর মধ্যে থাকে কোনো একটি দিকে কোনো একজন বিশেষ ব্যক্তির অবদান। বিদ্যাসাগর বহুমুখী চরিত্র, ফলে তার নানা দিকে অবদান আছে। তিনি বিধবা বিবাহ প্রচলন করেছিলেন, তিনি সারা দেশে শিক্ষা বিস্তার করেছেন, তিনি শত শত স্কুল স্থাপন করেছেন, মেয়েদের জন্য শিক্ষা চালু করেছেন, মানুষের প্রতি দয়া করুণা তার সম্পর্কে প্রচুর গল্পের মধ্যে দিয়ে যা পাই তাতে একটা মানব দরদী মানুষ। এরকম নানা দিক আছে একটা ব্যক্তির জীবনের, এবং আপনারা এই প্রশ্ন করতে পারতেন যে এই একটি দিকে ওনার অবদানটা কি, কিন্তু দেখলাম আপনারা প্রশ্ন করেছেন যে এই দিকটা তিনি কেন নিলেন, কেন গ্রহণ করলেন। ফলে এই প্রশ্নটাকে ধরেই আমি আলোচনাটা করতে চাই। কিছু কিছু দিক এর আগে সুরজিৎ বাবু আলোচনা করে গেছেন, সেইগুলোকে রিপিট করব না। বিদ্যাসাগরের লেখা থেকে তিনি এবং অনিমেষ বাবু পড়ে দিয়েছেন কিছু কিছু জায়গা, সেগুলোকে আমি রিপিট করব না, কিন্তু এই প্রশ্নটা সেই প্রশ্নটা ধরে আমি কয়েকটা কথা বলতে চাই। দেখুন, ভারতবর্ষের সাংস্কৃতিক ইতিহাসটাকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে ভারতবর্ষে কিন্তু জ্ঞান বিজ্ঞানের চর্চা কিছু কম হয়নি। উঁচু দরের জ্ঞান বিজ্ঞানের চর্চা আমাদের দেশে হয়েছে। বিশেষ করে যে সময়টাকে আমরা বৈদিক যুগের পরবর্তী যুগ বলি, মানে বৈদিক যুগটা হচ্ছে মূলত অ্যাপ্রক্সিমেটলি 1500 BC থেকে অ্যাপ্রক্সিমেটলি 600 BC পর্যন্ত। 600 BC কেন না, তারপরে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের আগমন ঘটে, এবং বুদ্ধের জীবনের 100 বছরের মধ্যেই সারা ভারত বৌদ্ধ ধর্ম প্র্যাকটিক্যালি গ্রহণ করেছিল, ফলে আর তারপরে আর বৈদিক যুগ বলা হয় না। এই যে সময় থেকে শুরু, সেই সময় থেকে দেখুন চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে চরক সুশ্রুত আছেন, ব্যাকরণের ক্ষেত্রে পানি এসছেন, গণিতের ক্ষেত্রে আমরা দেখেছি যে ভারতবর্ষেই শূন্য এবং প্লেস ভ্যালু সিস্টেম যেটাকে বলে সেটার উদ্ভব হয়েছে। যদিও ভারতবর্ষ বলে আজকে আমরা যেটাকে ভারতবর্ষ বুঝি, একটা ভৌগোলিক সীমানা নির্দিষ্ট একটা এলাকা বুঝি, তখন সেরকম ছিল না। আজকে যেটাকে সাউথ ইস্ট এশিয়া, চীন, তিব্বত সবকিছু মিলে একটা কন্টিগুয়াস ল্যান্ড ছিল, তাদের মধ্যে আদান প্রদান ছিল। এক্স্যাক্টলি কোথায় এগুলো আবিষ্কার হয়েছে এটা বলা মুশকিল, কিন্তু তাহলেও এই দিকে একটা বড় যে ডেভেলপমেন্ট ভারতবর্ষের যে ভৌগোলিক এলাকা সেখানে হয়েছিল তা নিশ্চিত। অ্যাস্ট্রোনমির ক্ষেত্রে এবং গণিত শাস্ত্রের ক্ষেত্রে আমরা কোন বড় বড় মানুষের নাম পাই, এরকম আর্যভট্ট, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত, শ্রীধর আচার্য, এরকম অনেকের নাম পাই, এবং শেষে যার নাম পাই তিনি ভাস্করাচার্য। এবং এনাদের মধ্যে দিয়ে আজকে স্কুলে যা অ্যালজেব্রা পড়ানো হয়, যা ট্রিগোনোমেট্রি পড়ানো হয়,
যা মেনসুরেশন পড়ানো হয়, এ সবকটাই কিন্তু আপনারা এনাদের লেখার মধ্যে পাবেন। ফলে এই ডেভেলপমেন্টগুলো অনেকটাই কিন্তু হয়েছিল এনাদের হাতে ভারতবর্ষে। তাহলে এত যে ডেভেলপমেন্ট হলো, মানে আপনারা যেটা মনে করুন কোসাইন সাইন পড়ান, হ্যাঁ, সেগুলো কিন্তু আপনি ব্রহ্মগুপ্তের লেখায় পাবেন। তারা বলতেন জ্যাক ও জ্যা। আপনারা যে কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন করেন সেটা পাবেন এনাদের লেখায়। এরকম অনেক কিছু পাবেন যেটা অ্যাকচুয়ালি ভারতবর্ষেই তার প্রথম উদ্ভব। কিন্তু তারপরে একটা সময় দেখা যায় যে ভারতবর্ষে এই বিজ্ঞান চর্চাটা থেমে গিয়েছিল। এই থেমে কেন গিয়েছিল, এইটাকে যখন আচার্য প্রফুল্লচন্দ্র তিনি যখন হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি বইটা লিখছেন, তখন এই প্রশ্নটা ফেস করেছিলেন যে এত তো যখন ডেভেলপমেন্ট হয়েছে, মানে যখন প্রফুল্লচন্দ্র লিখছেন তখন কেমিস্ট্রিতে কি কি ডেভেলপমেন্ট হয়েছে সেটা নিয়ে তিনি বিশেষভাবে লিখেছেন। কিন্তু একটা সময় এই প্রশ্ন উনি ফেস করেছেন যে কেন থেমে গেল কেন। তিনি তার বইতে 3টি কারণ দেখিয়েছেন। প্রথম বলছেন যে যখন থেকে জাতপাত এই প্রথাটা খুব গেড়ে বসলো ভারতীয় সমাজে, তার আগে পর্যন্ত যে চিন্তা করে আর যে কাজ করে তাদের মধ্যে একটা মিশ্রণ ছিল, তাদের মধ্যে আদান প্রদান ছিল। কিন্তু যখন জাতপাতটা গেড়ে বসলো, তখন থেকে যে চিন্তা করে, দ্য ডুয়ার্স অ্যান্ড দ্য থিঙ্কার্স, যে চিন্তা করে এবং যে কাজ করে, তাদের মধ্যে একটা সেপারেশন হয়ে গেল, তাদের মধ্যে আর কোনো আদান প্রদান নেই। তিনি বলছেন যে এইটা যদি না থাকে তাহলে বিজ্ঞানের ডেভেলপমেন্ট হতে পারে না। দ্বিতীয়, তিনি বলছেন যে একটা সময় আগে পর্যন্ত কি করব কি করব না, কি করা উচিত কি করা উচিত না, কি চলে কি চলে না, এটা একটা নিয়মের নিগড়ে বাঁধা ছিল না। লোকে চিন্তা করতো, কাজ করত। কিন্তু মনুসংহিতার পরে কি করা যায় কি করা যায় না, কোনটা শাস্ত্রসম্মত কোনটা শাস্ত্রসম্মত নয়, এগুলো এমন একটা নিয়মের নিগড়ে বাঁধা হয়ে গেল যে তখন কিন্তু মানুষ আর নিজে স্বাধীনভাবে চিন্তা করতে কাজ করতে পারলো না। বিশেষভাবে সাইট করেছেন যে সুশ্রুতর সময় যে চিকিৎসা বিজ্ঞানের চর্চা ছিল তার মধ্যে অনেকটাই ছিল শল্য চিকিৎসা, সার্জারি। বলছেন যে চিন্তা করুন যে একজন শল্য চিকিৎসক তার ছাত্রকে শেখাচ্ছে, কি করে শেখাবে? শেখাবে কোনো একটা শবকে কেটে দেখাবে যে ভেতরে এইগুলো আছে। ফলে তুমি যদি এরপর কোনো একটা জীবন্ত মানুষের ওপরে তুমি কাঁচি চালাও, ছুরি চালাও, তাহলে জানতে হবে যে ভেতরে কি আছে। প্রফুল্লচন্দ্র বলছেন যে একটা সময়ের পর সব কাটাটা হয়ে গেল শুধুমাত্র ডোমেদের কাজ, নিচু জাতের কাজ, যে কেউ এটা করতে পারবে না। ফলে তখন থেকে শল্য চিকিৎসা প্র্যাকটিক্যালি বন্ধ হয়ে গেছিল। তৃতীয় যে কারণটা দেখাচ্ছেন তিনি খুব ইন্টারেস্টিং, অল্প করে মানে বলেছেন 3-4 লাইনে, বলছেন যে শঙ্করের মায়াবাদ যখন থেকে এলো সেটা কিন্তু একটা কফিনে পেরেক পুঁতে দেওয়ার মতো। কারণ যদি কেউ মনে করে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড বিশ্ব জগৎ এগুলো মায়া প্রপঞ্চ, এগুলো আসলে নেই, তাহলে কিন্তু তার পক্ষে কোনো বিজ্ঞান করা সম্ভব না। ফলে এই 3টে কারণ যখন একত্রিত হলো তখন দেখা গেল বিজ্ঞানের একটা অধোগতি ঘটছে। সেটা শুরু হয়েছিল মূলত নবম দশম শতাব্দী থেকে। একাদশ শতকে শেষ আমরা বিজ্ঞানী পাই ভাস্করাচার্যকে, তারপরে আর কিচ্ছু নেই। তার মানে হচ্ছে ইউরোপে যেমন একটা সময়ের পরে মধ্যযুগ অন্ধকারময় যুগ এসেছিল, ভারতবর্ষেও সেরকম একটা অন্ধকারময় যুগ এসেছিল। এই অন্ধকারময় যুগের আগে যে বিজ্ঞান চর্চা হয়েছিল সেটা এই অন্ধকারময় যুগে প্র্যাকটিক্যালি ভুলে যাওয়া হয়েছে। এবং তখন যে হিন্দু সমাজ, সে সমাজে মূলত কিছু গোঁড়ামি এবং কুপমণ্ডুকতা এবং আচার, যেটাকে এর আগে সুরজিৎ বাবু বললেন তখন যেভাবে চালু ছিল, বিধবা বিবাহ চালু ছিল না, বহু বিবাহ চালু ছিল, বাল্য বিবাহ চালু ছিল, সতীদাহ চালু ছিল, এরকম নানা ধরনের কুপ্রথা চালু হয়ে গিয়েছিল। এবং মানুষের চিন্তা ভাবনার মধ্যে তখন যে স্কুল মানে চতুষ্পাঠী টোল এসব ছিল, সেগুলো তো যেগুলো পড়ানো হতো সেগুলো হচ্ছে যে বহুকাল আগে কেউ কি বলে গেছেন সেগুলোকে মুখস্থ করা এবং তারপরে চর্বিত চর্বণ করা। এর মধ্যেই একটা
সীমিত বাতাবরণের মধ্যে একটা কুপণ্ডুক সমাজ রয়েছিল কয়েকশো বছর। এই জায়গাতে আমাকে বিদ্যাসাগরকে চিন্তা করতে হবে যে এই ব্যাকগ্রাউন্ডে যখন এক সময় ভারতের যে সমস্ত ইউরোপিয়ান শক্তিগুলি যারা বণিক হিসেবে এসেছিল, প্রথমে ডাচেরা এসেছিল, ফ্রেঞ্চরা এসেছিল এবং তারপরে ইংরেজরা এসেছিল, এই যে যারা মূলত তাদের নৌ শক্তি বলে নতুন নতুন জায়গা অধিকার করার উৎসাহ নিয়ে আগ্রহ নিয়ে এসেছিল, তাদের মধ্যে দেখা গেল একটা সময় ইংরেজি সবচেয়ে শক্তিশালী হয়ে উঠলো, আমাদের দেশ তারা দখল করলো। এবং এই দখল করার ফলে তারা একটা সময় ধরে নিন যখন 1800 সাল, 1810-20 এরকম সময় যদি আপনি ইকোনমিক্সটা দেখেন তাহলে দেখবেন যে ব্রিটিশ সাম্রাজ্যের যত আয়, সাম্রাজ্যের আয়, সেই আয়ের 1/3 আসে ভারতবর্ষ থেকে। কি করে আসে? ভারতবর্ষকে শোষণ করে আসে, সেখানকার মানুষকে শোষণ করে আসে, সেখানকার প্রাকৃতিক সম্পদকে শোষণ করে আসে। ফলে এই প্রাকৃতিক সম্পদকে শোষণ করতে গেলে এক তো তার খনিজ সম্পদ আছে, তার কৃষিজ সম্পদ আছে, এগুলোকে শোষণ করতে গেলে তাকে সেই প্রডিউস যেগুলো তৈরি হচ্ছে সেগুলোকে শেষ পর্যন্ত সমুদ্রের ধারে নিয়ে যেতে হয়। ফলে একটা যানবাহনের সিস্টেমটাকে তৈরি করতে হয়, ট্যাক্স কালেকশন সিস্টেমটাকে তৈরি করতে হয়, তাকে এই যে মানুষগুলো আছে তাদেরকে পদানত করে রাখার জন্য একটা পুলিশ সিস্টেম তৈরি করতে হয়, তাকে ডাক ব্যবস্থা তৈরি করতে হয়। এইগুলো তৈরি করতে গিয়ে দেখা গেল যে শুধুমাত্র যারা ইউরোপিয়ান, যারা ইংরেজ, তাদের উপর ভরসা করে এটা করা সম্ভব না এত বড় একটা দেশে। ফলে ভারতবর্ষীয় কিছু মানুষকে তাদেরকে প্রয়োজন হলো যারা তাদের কাজটা করে দেবে, তাদের অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট হিসেবে কাজটা করে দেবে। কেরা নিচে এই কাজটা করার জন্যে তারা প্রথম কিছু শিক্ষা চালু করে, কিন্তু শিক্ষা চালু করতে গিয়েই দেখা গেল যে তারা কি ধরনের শিক্ষা চালু করবে এই প্রশ্নটা যখন ইংরেজরা ফেস করলো, তখন দেখা গেল যে তারা প্রথমেই বোঝা গেল যে এটা নিশ্চিতভাবে ইউরোপে অথবা তাদের নিজেদের দেশে যেমন শিক্ষা চালু আছে সেরকম শিক্ষা হলে চলবে না। ফলে তারা চাইলো যে এ দেশে যে ওরিয়েন্টাল শিক্ষা পদ্ধতি, সংস্কৃত ভিত্তিক যে শিক্ষা পদ্ধতি আছে সেগুলোকে চালু করতে। কিন্তু ততদিনে তারা যে এসেছেন, ফলে তারা এসেছেন এবং শাসন করছেন, তার ফলে সে একটা জানলা খুলে গিয়েছিল। এই জানলা দিয়ে ইউরোপীয় রেনেসাঁসের হাওয়া একটা ফ্রেশ এয়ারের মতো ভারতবর্ষে প্রবেশ করেছিল এবং প্রথম যে কজন সেই হাওয়ার আস্বাদ গ্রহণ করেছিলেন তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রামমোহন। রামমোহনের যে সংগ্রামটা সেটা যদি ভালো করে দেখেন তাহলে দেখবেন একটা আশ্চর্য জিনিস। ইংরেজরা বলছেন যে আমরা সংস্কৃত ভিত্তিক শিক্ষা চালু করব, আমাদের শুধুমাত্র এগুলো যা পড়ছে এতদিন পর্যন্ত সেটা পড়লেই চলবে, অ্যাডিশনালি শুধু ইংরেজি ভাষা শিখলেই হবে যাতে তারা আমার সঙ্গে কথা বলতে পারে, আর কিছু দরকার নেই। ফলে তারা ওরিয়েন্টাল শিক্ষা পদ্ধতি চালু করার চেষ্টা করছেন। আর রামমোহন বলছেন না, এখানে এমন শিক্ষা পদ্ধতি চালু করতে হবে যেটা তোমার দেশে আছে। অর্থাৎ ইংরেজি ভাষাকে কেন্দ্র করে যে সমস্ত চিন্তাগুলো তখন ইউরোপে তৈরি হয়েছে সেগুলোকে আমাদের দেশে নিয়ে আসতে হবে এবং নিয়ে আসার জন্য সেভাবে করতে হবে। বিজ্ঞান পড়াতে হবে, অঙ্ক পড়াতে হবে, এক্সপেরিমেন্ট করাতে হবে। তিনি বলছেন কলেজ চালু করা, যে কলেজ এক্সপেরিমেন্টের ব্যবস্থা থাকবে। এবং এইরকম কয়েকজন মিলে একত্রিত হয়ে হিন্দু কলেজকে তারা শুরু করলেন, যেখানে অ্যাকচুয়ালি এইভাবে পড়ানো হবে এটাকে তারা বলতে চাইলেন। আর কয়েক বছর পরেই ইংরেজরা বলল না, সংস্কৃত কলেজ আমরা চালু করবো। ইন্টারেস্টিং। তখন রামমোহন লিখছেন যে না, সংস্কৃত কলেজ কেন চালু করবো, সংস্কৃত পড়ানোর জন্য এই দেশে প্রয়োজন নেই, এখন অন্য ধরনের শিক্ষার প্রয়োজন আছে। কিন্তু ইংরেজরা চালু করলো সংস্কৃত কলেজ। ইতিহাসের এমনই পরিহাস যে সেই সংস্কৃত কলেজই তৈরি হলেন বিদ্যাসাগর, যিনি আমার সেই সংস্কৃত কলেজকেই সম্পূর্ণ খোল নলচে পাল্টে দিলেন। বিদ্যাসাগর এর আগে যারা ছিলেন তার মধ্যে আগেই বলেছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রামমোহন। তার মধ্যে যে উদ্যোগটা ছিল, তিনি খুব গুরুত্ব দিয়ে ইউরোপীয় যে দর্শনগুলো সেগুলোকে স্টাডি করেছেন
এবং তিনি যখন লিখছেন তখন তার লেখা থেকে বোঝা যায় যে বেকনের যে চিন্তা সেটাকে তিনি এদেশে নিয়ে আসার কথা বলছেন। এই বেকন সম্পর্কে একটুখানি বলে নিই। বেকন হচ্ছেন গ্যালিলিও এর সমসাময়িক, ইংল্যান্ডে একজন, যিনি প্রথম বিজ্ঞানের পদ্ধতি কি হবে, চিন্তা করার পদ্ধতি কি হবে, এটার একটা দিক নির্দেশ করেন। ফ্রান্সিস বেকন তিনি বলেন যে এতদিন পর্যন্ত আমরা যেগুলো ভেবেছি, যেগুলো চিন্তা করেছি, বিশ্বাস করেছি, সেগুলো ভুল। আজকে প্রমাণ হয়ে গেছে সেগুলো ভুল। ফলে আমাদের সবকিছুই নতুন করে জানতে হবে। কি করে জানবো? জানতে গেলে আমাদের পর্যবেক্ষণ করতে হবে, ব্যাপক হারে পর্যবেক্ষণ করতে হবে। তিনি বললেন কোনো একজনের পক্ষে এটা সম্ভব না। ব্যাপক সংখ্যক মানুষ এই প্রকৃতিকে একেবারে খোলা চোখে কোনো রকম প্রেজুডিস ছাড়া দেখবে, অবজার্ভ করবে, ডেটা নেবে এবং তারপর সেগুলোকে একত্রিত করে ইন্ডাকটিভ লজিকের সাহায্যে আমরা বিজ্ঞানটাকে সৃষ্টি করব। এইটাকে রামমোহন বললেন এদেশে নিয়ে এসো। কিন্তু এত কিছু করা সত্ত্বেও রামমোহনের প্রধান কাজটা কিন্তু ছিল মূলত ধর্ম সংস্কারের মাধ্যমে এদেশের সমাজ সংস্কারের প্রচেষ্টা। তিনি ব্রাহ্ম ধর্ম তৈরি করলেন। তিনি ধর্ম সংস্কারের ক্ষেত্রে কিন্তু তিনি বেদান্তের ধর্মটাকেই তিনি আঁকড়ে ধরলেন। যদিও এটা তার মতো একজন এরুডাইট স্কলার নিশ্চয়ই বুঝেছিলেন যে বেকনের সঙ্গে বেদান্ত একসঙ্গে এক জায়গায় মেলে না। বেকন বলছেন যে সবকিছু একেবারে প্রেজুডিস ছাড়া, কোনো রকম প্রি কনসেপ্টেশন ছাড়া আমাদের প্রকৃতি জগৎকে দেখতে হবে, তথ্য সংগ্রহ করতে হবে, সেখান থেকে বিজ্ঞান তৈরি করতে হবে। আর বেদান্ত বলছে যে এই প্রকৃতি জগৎ হচ্ছে মায়া, প্রপঞ্চ নেই। এ দুটো মেলানো যায় না। এটা মেলানো যায় না, এটা বোঝা সত্ত্বেও রামমোহন কিন্তু অনেকটা একটা রেশনাল কিন্তু রিলিজিয়ান তৈরি করার চেষ্টা করে গেলেন। তার পরের যুগেই বিদ্যাসাগর আবির্ভাব। এবং বিদ্যাসাগর তার ছোটবেলা, তার বড় হওয়া, এগুলো নিয়ে আমি কোনো কথা বলছি না, সেটা আপনারা হয়তো জানেন। তবে একটা কথা বলি, মানে বিদ্যাসাগরকে আজকালকার যে টেক্সট বইগুলো আছে, যেগুলোর মাধ্যমে ছাত্ররা তার সঙ্গে পরিচিত হয়, সেগুলো যদি পড়েন আপনার মনে হয় বিদ্যাসাগর কি না, তিনি একজন মাতৃভক্ত সাঁতারু। তিনি খুব মাকে ভক্তি করতেন আর সাঁতার কাটতে পারতেন। এইভাবে একটা অদ্ভুত চিত্রণ করা হয় আমাদের টেক্সট বুকগুলোর মধ্যে। আসলে বিদ্যাসাগরের চরিত্রর একটা ছোটবেলায় ছিল না যে একটা হাতি আছে, তার একজন তার পাটা ধরে বলছে হাতি হচ্ছে থামের মতো, ল্যাসটা ধরে বলছে হাতি হচ্ছে অন্য একটা জিনিস, ফলে কান ধরে বলছে কুলোর মতো। এরকম অত বড় একটা মানুষকে যদি শুধুমাত্র তার পায়ের নখটাকে দেখে, তাহলে এরকম ভাবে একটা লেখা সম্ভব। বিদ্যাসাগর যখন এলেন, তিনি তার যে শিক্ষা সেটা পুরোটাই ছিল সংস্কৃত শিক্ষা। তিনি সংস্কৃত কলেজে পড়েছেন এবং সেখানে যে প্রাচীন যে ধ্যান ধারণাগুলো ছিল, যে 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 দর্শনগুলো ছিল, সেই দর্শনে তিনি হলেন সুপণ্ডিত। যে সাহিত্যগুলো ছিল সেগুলো তো হলো সুপণ্ডিত, কিন্তু সংস্কৃত মাধ্যমে পড়ে সেগুলোকে জেনে তারপরে যখন তিনি প্রথম ফোর্ট উইলিয়ামে হেড পণ্ডিতের ভূমিকায় গেলেন, তখন তিনি প্রথম ইংরেজি ভাষা শিখতে হবে এটা বুঝতে পারলেন এবং বোঝা মাত্র সঙ্গে সঙ্গে কাজ, একেবারে এফার্ট দিয়ে ইংরেজিটা শিখলেন। এমন শিখলেন এবং ইংরেজি শেখার পরে সেই মাধ্যমে ইংরেজিতে যা বই আছে সেগুলো পড়ে ইউরোপীয় ধ্যান ধারণাকে যতটা আয়ত্ত করলেন কেউ করতে পারেনি। এবং আয়ত্ত করে তিনি বুঝলেন যে সমস্যাটা কোথায়। বুঝলেন যে ধর্ম সংস্কারের মাধ্যমে হবে না, এটাকে সম্পূর্ণ অন্যভাবে আমাকে নিয়ে যেতে হবে। কিছু মানুষকে শিক্ষিত করতে হবে এবং শিক্ষিত করতে হবে সম্পূর্ণ অন্যভাবে, যেভাবে এতদিন শিক্ষা চলেছে এভাবে নয়। তিনি যখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে যোগ দিচ্ছেন সংস্কৃত কলেজে, তিনি ওই কলেজেরই ছাত্র ছিলেন। মধ্যিখানে 5 বছরের গ্যাপ, কারণ তিনি তখন ফোর্ট উইলিয়ামে চাকরি করেছেন, তারপরে ফিরে এসেছেন। তার তখন বয়স 26। বলা যায় আজকের দিনে লোকে পিএইচডি করে ওই বয়সে। সেই বয়সে তিনি যখন ফিরে আসছেন, ফিরে এসে তিনি 1 বছরের মধ্যেই
সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাটাকে পাল্টে দেওয়ার একটা ব্লু প্রিন্ট তৈরি করে তার যিনি সেক্রেটারি রসময় দত্ত তার কাছে জমা দিলেন। কি বললেন? বললেন যে এতদিন যা পড়ানো হয়েছে তাই দিয়ে হবে না, নতুন মানুষ তৈরি করতে পারবো না। তৈরি করতে গেলে বিজ্ঞান পড়াতে হবে, তৈরি করতে গেলে ভূগোল পড়াতে হবে, তৈরি করতে গেলে ইতিহাস পড়াতে হবে, তৈরি করতে শুধুমাত্র প্রাচীন যে ধারণাগুলো ছিল, সেই দর্শনগুলো ছিল, সেই সাহিত্যগুলো ছিল, এগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, অঙ্ক পড়াতে হবে এবং ইংরেজি পড়াতেই হবে কম্পালসারিলি। তিনি যখন এই প্রস্তাব জমা দিলেন রসময় দত্ত কাছে, রসময় দত্ত এক তুড়ে উড়িয়ে দিলেন, না হতে পারে না। সংস্কৃত কলেজের উদ্দেশ্যই তা নয়। সংস্কৃত কলেজের উদ্দেশ্যই হচ্ছে যে এদেশে যে জ্ঞানের চর্চা হতো এতদিন পর্যন্ত সেটারই পারপিচুয়েশন। রাজি হলেন না। বিদ্যাসাগর সেখান থেকে রিজাইন করলেন ওই বয়সে। মোটেই বড়লোক বাড়ির ছেলে নন। রসময় দত্ত বলছেন বিদ্যাসাগর যে রিজাইন করছে, খাবে কি? বিদ্যাসাগর সেটা জানতে পেরে বলছেন যে রসময়বাবুকে বলো যে বিদ্যাসাগর পটল বেচে মূলো বেচে খাবে, কিন্তু যেখানে তার কথার দাম নেই সেখানে সে চাকরি করবে না। কিন্তু করলেন কি? তিনি ব্যক্তিগতভাবে নিজের উদ্যোগে বই লেখা এবং পাবলিশ করা এটা শুরু করলেন। কি বই লিখছেন? ইউরোপীয় রেনেসাঁস এবং এনলাইটেনমেন্ট যে পিরিয়ডটাকে বলা হয়, সেখানে যে বড় বড় মানুষগুলোর জন্ম হয়েছে, নিউটনের জন্ম হয়েছে, গ্যালিলিওর জন্ম হয়েছে, কোপার্নিকাসের জন্ম হয়েছে, যারা অ্যাস্ট্রোনমার তাদের মধ্যে হার্শেলের জন্ম হয়েছে, লিনিয়াসের জন্ম হয়েছে, এই যে বড় বড় মানুষগুলো যারা বিজ্ঞানী, তাদের জীবন সেটা মানুষের কাছে সুখপাঠ্য, সুন্দর বাংলায়, মানে সেদিনকার অর্থে বাংলা কিন্তু অত্যন্ত দুষ্পাঠ্য ছিল। আজকে আপনাদের কাছে, আপনাদের চোখে, আপনাদের যেভাবে পড়তে আমার অভ্যস্ত, সেখানে বিদ্যাসাগরের যে বাংলা সেটাকে একটু প্রাচীন বাংলা মনে হতে পারে, কিন্তু সেদিনের অর্থে ওটা হচ্ছে আগুয়ান বাংলা। তিনি নতুন গদ্য সৃষ্টি করছেন, কিন্তু গদ্য সৃষ্টি করে, গদ্য ধারা সৃষ্টি করে কি নিয়ে যাচ্ছেন? নিয়ে যাচ্ছেন ইউরোপিয়ান এনলাইটেনমেন্টের ধারণাটা, গল্প করে, গল্পের আঙ্গিকে নিয়ে যাচ্ছেন সেই মানুষগুলোর কথা। তিনি লিখছেন বোধোদয়, সেখানে ইউরোপের যে সমস্ত ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, জিওলজি, এইগুলো যেগুলো ডেভেলপমেন্ট হচ্ছে, কি জানা গেছে এই অনুসন্ধানের মাধ্যমে, সেটা বাংলা ভাষায় বাঙালি পাঠকের হাতে তুলে দিচ্ছেন। করতে চাইছেন কি? করতে চাইছেন এই মানুষগুলোর চোখের দরজাটা খোলা। মনে রাখবেন একটা অ্যাডভান্টেজও ছিল, তিনি প্রথম এটা করছেন। ডিসঅ্যাডভান্টেজ ছিল যে তিনি প্রথম এটা করছেন। অ্যাডভান্টেজ কি না, তিনি প্রথম ভারতীয় বাঙালি দর্শকের কাছে, বাঙালি শ্রোতার কাছে, বাঙালি যারা যে পড়বে তার কাছে এই উপজীব্য, এই বিষয়বস্তু নিয়ে যাচ্ছেন, আগে কেউ নিয়ে যায়নি। আর ডিসঅ্যাডভান্টেজ কি ছিল না, তিনি প্রথম নিয়ে যাচ্ছেন এমন একটা জায়গা যেখানে কিন্তু তখন এই ধর্মীয় কুপমণ্ডকতা, কুসংস্কার সেগুলো গেড়ে বসে আছে। এই চিন্তাকে তারা সহজে অ্যাকসেপ্ট করবে না। ফলে এই চিন্তাগুলোকে তিনি নিয়ে যাচ্ছেন। তিনি বুঝেছিলেন যে যদি এতদিনের যে প্রায় 500-600 বছরের যে অন্ধকারময় যুগ চলেছে, সেই যুগকে পরিবর্তন করে আধুনিক অবস্থায় নিয়ে যেতে হয়, তাহলে হাতিয়ার একমাত্র রেনেসাঁস এনলাইটেনমেন্টে যে চিন্তাগুলো সৃষ্টি হয়েছে ইউরোপে, সেই চিন্তাগুলোকে ভারতবর্ষে নিয়ে আসা, কিছু মানুষকে সেই চিন্তাটাতে চিন্তা করতে শেখানো। কিন্তু এইটা যারা 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 হিন্দু সমাজের কুপমণ্ডুক চিন্তাতে অভ্যস্ত হয়ে আছে, তাদেরকে আঘাত করে হবে না। যে আঘাতটা তার পূর্ববর্তী যুগে ইয়াং বেঙ্গলের এরা করে বসেছিল, তারাও কিন্তু ভাঙতে চেয়েছিল, তাদের উদ্দেশ্যটা ছিল ভালো, কিন্তু যে মাধ্যমটা ছিল সেটাতে তারা কিন্তু এই যারা বিশ্বাস করে, জেনুইনলি বিশ্বাস করে, তাদেরকে আঘাত করে বসেছিল। তাদের আচরণের মাধ্যমে, তাদের মদ মাংস খাওয়ার মাধ্যমে, তাদের ধর্মান্তকরণের মাধ্যমে, তাদের বেশভূষার মাধ্যমে। কিন্তু তিনি একেবারে বাঙালি, ছোট খাটো ধুতি চাদর, তাই তার বেশভূষা। তিনি একেবারে সাধারণ বাঙালি, লিখছেন বাংলা ভাষায়, মানুষের কাছে নিয়ে যাচ্ছেন কথাগুলোকে।
এবং তিনি সংস্কৃতের পণ্ডিত, ধর্মশাস্ত্রের পণ্ডিত। তিনি যখন এমনকি বিধবা বিবাহ চালু করার চেষ্টা করছেন, তার যুক্তিটা আনছেন ধর্মশাস্ত্রে দিয়ে, যে দেখো ধর্মশাস্ত্রে এর বিরোধিতা করার নেই। ফলে তিনি একজন সংস্কৃতজ্ঞ পণ্ডিত, কিন্তু পণ্ডিত হয়েও তিনি কিন্তু সমস্ত চিন্তার অর্থে একেবারে অত্যন্ত ইউরোপীয় রেনেসাঁস এবং এনলাইটেনমেন্টে রিপ্রেজেন্ট করছেন। শিক্ষাক্ষেত্রে তিনি যেগুলো করলেন তার কথা সুরজিৎ বাবু বলেছেন। মূলত যেগুলো আনলেন লক্ষ্য করে দেখুন, তিনি বলছেন যে ইংরেজি ভাষাটাকে আবশ্যিক করতে হবে, সকলকে শিখতে হবে, জানতে হবে। কেন জানতে হবে সেটা বলার আগে বলে নিই যে তার আগে তো ছিল সংস্কৃত কলেজ, সংস্কৃতে সবকিছু পড়ানো হতো। কি পড়ানো হতো? তখনকার দিনে যে সমস্ত সংস্কৃত দর্শনগুলো ছিল, প্রাচীন দর্শন, সেগুলো পড়ানো হতো। প্রাচীন দর্শনের মধ্যে আছে বেদান্ত, আছে সাংখ্য, আছে পাতঞ্জল, আছে ন্যায় বৈশেষিক, আছে এরকম নানা ধরনের দর্শনের ধারা আছে, ভারতবর্ষে ছিল, সেগুলো পড়ানো হতো। তিনি বললেন যে এগুলোর সবকটাকে আমাকে পড়াতে হবে। লক্ষ্য করে দেখুন, সবকটা মানে হচ্ছে তার মধ্যে লোকায়তটাও ইনক্লুডেড। তিনি খুঁজে পেতে দেখলেন যে একটা বই আছে, বইটার নাম হচ্ছে সর্বদর্শন সংগ্রহ। তিনি সেই বইটাকে পাঠ্য করে দিলেন। উদ্দেশ্যটা কি তিনি এক জায়গায় বলেওছেন। একটা জায়গায় তিনি সংস্কৃত কলেজের উপর তার যে ভিশনটা সেটা এক জায়গায় লিখে রেখেছিলেন, সেটা সংস্কৃত কলেজের লাইব্রেরিতে পরে আবিষ্কার করা গেছে। বড়, প্রায় 150 পাতার ওনার হাতে লেখা জিনিস। তাতে এক জায়গায় লিখেছেন যে আমি চাই যে এই সমস্ত দর্শনগুলো পড়তে গেলে দেখবে যে একখানা দর্শনের যারা প্রবক্তা, সে আরেকটা দর্শনকে বিরোধিতা করেছে, খণ্ডন করেছে। খণ্ডন করেছে কি যুক্তিগুলো থেকে, সেগুলো তারা জানতে পারবে। ফলে তার যুক্তি করে একটা সঠিক দর্শনকে গ্রহণ করব, এই যে প্রবণতাটা তার মধ্যে আসবে। আবার তিনি এর মধ্যে সীমাবদ্ধ না থেকে তিনি ইনসিস্ট করেছেন যে আধুনিক যুগে যে সমস্ত দর্শনগুলো এসেছে সেগুলোকেও পড়াও। কি দর্শন? আগেই বললাম বেকনের দর্শন। এবং তিনি বিশেষ করে বিদ্যাসাগর তখন ইনসিস্ট করছেন, যাকে রামমোহন পাননি, বিদ্যাসাগরের আগে তিনি এসেছেন, তিনি হচ্ছেন জন স্টুয়ার্ট মিল। তার যে লজিক, তার যে তিনি বেসিক্যালি লজিশিয়ান, হ্যাঁ, যুক্তিশাস্ত্রের একজন শাস্ত্রী, তিনি যে তৈরি করেছেন সেটাকে শেখাও। ফলে এগুলোকে নিয়ে যদি শেখে, তাহলে একদিকে তাদের কাছে ওই সাংখ্য, বেদান্ত, পাতঞ্জল সবকিছু শেখাতে হবে। তিনি বলছেন যে আমাদের এটা পড়াতে হবে, কিন্তু এটার সঙ্গে সঙ্গে যদি ওই দর্শনগুলো পড়ে এবং ভারতীয় দর্শনে যেটা পড়ছে তার মধ্যে যদি সমস্ত দর্শনগুলোর মধ্যে যে কন্ট্রাডিকশনটা আছে সেগুলোকে বুঝতে শেখে, তাহলে কিন্তু তারা এই সঠিক দর্শনটাকে নিজে চিনে নিতে শিখবে। এই জায়গাটাতে সুরজিবাবু বললেন যে যখন এইগুলো তিনি চালু করছেন, মানে প্রথমবারে তো তিনি রিজাইন করে চলে গেলেন, তারপরে আবার কয়েক বছর পরে তাকে আবার ফিরিয়ে আনা হলো ওখানে সেক্রেটারি পদে। আসার পরে তিনি যা চেয়েছিলেন সেটাকে পুরোপুরি চালু করতে ঝাঁপিয়ে পড়লেন। আর ঝাঁপিয়ে পড়ার পরেই ইংরেজের যে এডুকেশন ডিপার্টমেন্ট ছিল তারা একটা অশনি সংকেত দেখতে পেল যে প্রবলেম, এটা তো আমরা চাইনি। তারা তখন একটা রিভিউ কমিটি করেছিলেন, ওয়ান ম্যান রিভিউ কমিটি, ভ্যালেন্টাইনকে দিয়ে। ভ্যালেন্টাইন ছিলেন কাশীর যে সংস্কৃত কলেজ ছিল তার প্রিন্সিপাল। তিনি একজন ওরিয়েন্টাল স্কলার। তিনি এসে যেগুলো নিয়ে আপত্তি তুললেন সেগুলো তিনি বলছেন যে আরে বাবা, এগুলো যদি সবকটাকে একসঙ্গে পড়ে, একটাতে পড়ছি এটা সত্য, আরেকটাতে পড়ছি এটা সত্য, তাহলে ছাত্র তো মনে হবে যে তাহলে ট্রুথ ইজ ডাবল, মানে হচ্ছে যে সত্য দুরকম হতে পারে। বিদ্যাসাগর বলছে না, সে যদি সত্যি সত্যকে চিনতে শেখে তাহলে সে চিনবে সত্য একটাই, কিন্তু কোনটা সত্য সে চিনতে পারবে। ফলে দেখুন, একটা দৃষ্টিভঙ্গি তিনি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এমন কয়েকটা মানুষকে তৈরি করতে চাইছেন যাদের কাছে কিন্তু এই পুরোটাই আছে। এতদিন পর্যন্ত ভারতবর্ষে এই চিন্তাগুলি ছিল, আজকে এই চিন্তাগুলি ইউরোপে তৈরি হচ্ছে, পুরোটা সে জানে। এবং জানার মাধ্যমে সে কিন্তু নিজে সিদ্ধান্ত নিতে পারছে যে কোনটা সত্য কোনটা সত্য।
তিনি বলছেন যে আমাদের এমন কিছু মানুষ তৈরি করতে হবে যারা আমাদের পুরনো দিনের প্রেজুডিস থেকে মুক্ত, কিন্তু তারা জ্ঞানী, তারা ইউজফুল ইনফরমেশন রাখে, ফলে তারা বিজ্ঞানটাকে শিখেছে, ভূগোলটাকে শিখেছে, গণিত শিখেছে। তিনি বলছেন যে এতদিন পর্যন্ত গণিত পড়ানো হতো সংস্কৃত মাধ্যমে, অর্থাৎ শুধুমাত্র আগেই বললাম যে ভাস্করাচার্য ছিলেন 11 সেঞ্চুরি 12 সেঞ্চুরিতে। সে সময় তিনি যে বইগুলো লিখেছিলেন, বীজগণিতের উপর একটা বই ছিল, বীজগণিত বলতে আজকে আমরা অ্যালজেব্রা যা বলি সেটাই। ওনার লীলাবতী বলে একটা বই ছিল, এগুলোই তখন পড়ানো হতো। অর্থাৎ দেখুন, আমাদের তখন পড়ানো হচ্ছে 19বিংশ শতকে। কখনকার বই পড়ানো হচ্ছে? তখন থেকে প্রায় 800 বছর আগে লেখা একটা বই। মধ্যিখানে কি হলো? কিছু হয়নি, সে কারণে কিন্তু নেই কিছু। তিনি বলছেন যে হয়নি তা নয়, হয়েছে তো। বিজ্ঞানের ডেভেলপমেন্ট হয়েছে, অঙ্কের ডেভেলপমেন্ট হয়েছে, অনেক কিছু নতুন তৈরি হয়েছে। এটাকে যদি জানতে হয় তাহলে ইংরেজি মাধ্যমে জানতে হবে। ফলে ইংরেজি মাধ্যমে যদি আমরা শেখাই, তার মাধ্যমে যে নতুন নতুন পদ্ধতিগুলো এসেছে সেগুলোকে যদি আমরা শেখাই, তাহলে অনেক অর্ধেক সময় ডবলের বেশি জিনিস তারা শিখতে পারবে। অর্থাৎ অঙ্ক শেখাও, কিন্তু ভালো করে শেখাও, বিজ্ঞান শেখাও, ভালো করে শেখাও। এইভাবে তিনি জিনিসটাকে নিয়ে যাচ্ছেন। মিলের লজিক তিনি বারে বারে আনতে চাইছেন, এবং ভ্যালেন্টাইন বলছেন যে না, মিলের বইটা একটু শক্ত, ফলে একটা মানে বই দরকার। একটা মানে বই দিয়ে যে ছাত্রদের শিখিয়ে দেওয়া যায়, ঠিক আছে আমি বলছি যে মিল পড়ুক, কিন্তু মানে বই থেকে। তিনি বলছেন না, যিনি ওই চিন্তাটা করেছেন তার চিন্তা থেকে ছাত্রকে শিখতে হবে, তার বই পড়েই শিখতে হবে। তার দ্বারাই সে বুঝতে পারবে যে যিনি চিন্তাটা করেছিলেন তিনি কিভাবে চিন্তাটা করেছিলেন। ভ্যালেন্টাইন বলছেন যে আচ্ছা ঠিক আছে, এতগুলো যদি পড়াচ্ছ ভালো কথা, কিন্তু তার সঙ্গে তোমরা বিশপ বার্কলে পড়াও। বিশপ বার্কলে তো ইউরোপের একজন খুব নামকরা দার্শনিক, তারটা পড়াও। তিনি বলছেন যে কোনো কারণেই পড়াবো না। এই জায়গাটা বিদ্যাসাগর যেভাবে একেবারে গেড়ে বসেছিলেন, কিছুতেই ওটা পড়াবো না, এটা একটা দর্শনীয়। কারণ বিশপ বার্কলে ছিলেন আমাদের যে বেদান্ত দর্শনের মতোই একটা দর্শনের উদ্গাতা, যাকে সাবজেক্টিভ আইডিয়ালিজম বলে। হ্যাঁ, বিশপ বার্কলের যে চিন্তাটা ছিল, সেটা একটুখানি যদি বুঝিয়ে বলি, কারণ বিদ্যাসাগরকে বুঝতে কেন যে এটা অপোজ করছেন, বুঝতে গেলে তার কথাটাকে বোঝা দরকার। বলছেন যে এই যে মনে করা যাক, এই সামনে এই জিনিসগুলো রয়েছে, ধরা যাক একটা টেবিল আছে, টেবিলের উপর একটা আপেল আছে। আমি কি করে জানলাম আপেল আছে? না, আপেলটার থেকে একটা গন্ধ আমার নাকে এসেছে, আমি যে আপেলটাকে দেখতে পেয়েছি, একটা দৃষ্টিতে আমার একটা চেহারা চোখে পড়েছে, আমি যদি তাকে ছুঁই তাহলে একটা বিশেষ তার আকৃতি, তার একটা ফিলিং আমরা পাবো। তাহলে আপেলটা কি? তিনি বলছেন যে আপেলটা তাহলে আসলে আমরা যে গন্ধটা পেলাম, আমরা যে হাত দিয়ে ছুঁয়ে যে অনুভূতিটা পেলাম, আমি যে নানাভাবে আমার পঞ্চেন্দ্রিয়ের মধ্যে দিয়ে যেগুলো ঢুকলো, সেগুলোকে সংযোজিত করে আমার মন ওটাকে তৈরি করেছে। ফলে আপেল কি? আমার মেন্টাল কনস্ট্রাক্ট। আপেল আসলে নেই, আপেল আসলে আমার মন তৈরি করেছে। এবং এরপরে তুই এগিয়ে দিয়ে বললো যে এই বস্তু জগৎ তাহলে নেই, আমার চেতনায় যা ধরা দেয় সেটাই হচ্ছে বস্তু। চেতনা নিরপেক্ষভাবে বস্তু নেই। আর আমাদের বেদান্ত ধর্ম কি বলছে? বেদান্ত মত বলছে যে একই রকম কথা, আমাদের আশপাশ যেটা দেখছো তোমরা, সেগুলো হচ্ছে মায়া, নেই। তার মানে বক্তব্যগুলো একই রকম। বিদ্যাসাগর বলছেন যে এই করতে গিয়ে আমাদের দেশে বিজ্ঞান ডুবেছে। এই সমস্ত কিছু যে বস্তু জগৎ, তাকে মায়া হিসেবে কল্পনা করতে গিয়ে বিজ্ঞান ডুবেছে। ফলে আমি কোনো কারণেই এটা পড়াবো না। ফলে সমস্ত ধরনের দর্শন আমি পড়াতে রাজি আছি, কিন্তু ওটা পড়াবো না। কেন? ওইটা যদি আমাদের ছাত্ররা পড়ে, তাহলে তারা মনে করবে বাবা, আমাদের প্রাচীন ভারতে শঙ্করাচার্য যা বলে গেছেন, একটু সাদা চামড়ার লোক তাই সে কথা বলছে। তাহলে তার প্রতি একটা শ্রদ্ধা, একটা ভ্রান্ত চিন্তার প্রতি একটা শ্রদ্ধা তাদের বেড়ে যাবে। একদম নয়। ফলে এইভাবে তিনি যে নতুন একটা চিন্তা পদ্ধতি আনার চেষ্টা করছেন, দেখুন তিনি বুঝেছেন যে এদেশকে যদি কালচারালি মুক্ত করতে হয়,
এদেশে যদি তিনি তখন যে অবস্থাটা ছিল তখন কিন্তু স্বাধীনতা সংগ্রামের শুরুর ব্যাপার না, কিন্তু তিনি বুঝেছেন যে যদি আমাকে সে জায়গায় নিয়ে যেতে হয় তাহলে প্রাথমিকভাবে যেগুলোকে নিয়ে যেতে হবে, এই যে চিন্তাগুলো, ফ্রেটার্নিটি, ফ্রিডম, ডেমোক্রেসি, এগুলো কোনোদিন ভারতবর্ষে অস্তিত্ব ছিল না। সেগুলো চিন্তাগুলো এসেছে ইউরোপিয়ান রেনেসাঁসের মাধ্যমে। ফলে এই চিন্তাগুলো যদি মানুষের মধ্যে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু আগামী দিনে ওই চিন্তা, যেটা আমি একটা বীজ পুঁতে যাব, দুদিন পরে সেটা একটা মহিরুহের রূপ নেবে। লক্ষ্য করুন, তিনি এই কথাগুলো বলছেন 1850, 51, 52, 53 এরকম টাইম। তিনি সেটাকে ফলপ্রসূ করতে পারতে আরো 10 বছর লাগছে, কিন্তু যখন ফলপ্রসূ করতে পারলেন, ওরকম একটা তিনটে মামুন, কেউ তার কথা ফেলতে পারবে না, তিনি কারোর কথা শুনবে না, তিনি যে মনে করবেন সেটাই করবেন। তিনি যখন সত্যি সত্যি করে দেখালেন যে এটা করা যায়, তখন কিন্তু ভারতবর্ষের অন্য যে সমস্ত কলেজ, ইউনিভার্সিটি, সেগুলো তার মডেলটাকে গ্রহণ করছে। তখনই দেখবেন ওই 1850-এর দশকে বোম্বে ইউনিভার্সিটি তৈরি হয়েছে, কলকাতা ইউনিভার্সিটি তৈরি হয়েছে, ম্যাড্রাস ইউনিভার্সিটি তৈরি হয়েছে। এই ইউনিভার্সিটি যখন তৈরি হচ্ছে তখন সেই ইউনিভার্সিটিগুলো প্রাথমিকভাবে তারা ব্রিটিশারি তাঁবে, কিন্তু কি ধরনের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করবে, আশুতোষ মুখার্জি যখন যখন ভাইস চ্যান্সেলর হলেন, কোন ধরনের শিক্ষা ব্যবস্থা তিনি চালু করবেন, সেখানে কিন্তু তিনি সেই বিদ্যাসাগর মডেলটাকে গ্রহণ করছেন। অন্যান্য ইউনিভার্সিটিগুলো সেই বিদ্যাসাগর মডেলটাকে গ্রহণ করছেন। ফলে তখন কিন্তু শিক্ষাটা আর ইংরেজ যেভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, শুধুমাত্র কেরানি তৈরি করার জন্য যেটুকু শেখানো দরকার সেটুকু, তার মানে হচ্ছে যে শিক্ষাটা থাকবে শুধুমাত্র যেভাবে এতদিন মধ্যে টোল চতুষ্পাটির মাধ্যমে খুব বেশি কিছু স্কুল কলেজ করতে পারি, কিন্তু পড়ানো হবে ওই জিনিসই, তার সঙ্গে শুধুমাত্র একটুখানি ইংরেজি থাকবে এবং একটুখানি অ্যারিথমেটিক থাকবে, কেননা তার হিসেব রাখার প্রয়োজন হবে। হ্যাঁ, ফলে রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক তার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে শিক্ষাটা। বিদ্যাসাগর বলছেন না, রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক একটা বেসিক জিনিস, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে তাকে শিখতে হবে বিজ্ঞান, তার সঙ্গে শিখতে হবে অঙ্ক, তার সঙ্গে শিখতে হবে ভূগোল, তার সঙ্গে শিখতে হবে আরো যে সমস্ত জানার জিনিস আছে, সেগুলো সমাজতত্ত্ব, ইকোনমিক্স, সব শিখতে হবে। ফলে তিনি যে চিন্তাটাকে আনতে চাইছেন সেটার একটা সম্পূর্ণ অন্য রূপ ছিল, এবং এই রূপটা এদেশের শিক্ষা ব্যবস্থায় প্রচলন করতে তিনি সম্পূর্ণ বলবো না, বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়েছিলেন। এই জন্যই দেখবেন যে ফল পেয়েছিলেন একেবারে হাতে হাতে। লক্ষ্য করে দেখবেন একটা আশ্চর্য জিনিস, যে 1860-এর যে দশকটা, মানে 1861 থেকে 1869 পর্যন্ত, এই যে দশকটা, এই দশকের মধ্যে এমন অনেক মানুষ জন্ম নিয়েছেন তারা পরবর্তীকালে ভারতবর্ষের কালচারাল ল্যান্ডস্কেপটাকে পাল্টে দিয়েছে। তার মধ্যে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তার মধ্যে আছেন মোহনদাস করমচাঁদ গান্ধী, তার মধ্যে আছেন লালা লাজপত রায়, তার মধ্যে আছেন আচার্য প্রফুল্লচন্দ্র, তার মধ্যে আছেন আচার্য জগদীশ চন্দ্র। তার মধ্যে দেখবেন ওই একটা দশকের মধ্যে এমন মানুষ জন্ম নিয়েছেন, জন্ম কেউ এরকম ভাবে নেয় না। ঘটেছে কি না, ওই সময়টাতে যারা শিক্ষা পেয়েছেন তারা বিদ্যাসাগর মডেলের শিক্ষাটা পেয়েছেন। এই জন্য বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ ওই একই দশকে। এই জন্য দেখবেন এমনকি স্বামী বিবেকানন্দ তো, যাদের কথা বললাম তারা সকলেই এক মতামতে বিশ্বাসী তা নয়, বিভিন্ন জন বিভিন্ন মতামতে বিশ্বাসী। আচার্য প্রফুল্লচন্দ্র একেবারে পুরোপুরি রেশনাল যে চিন্তা ভাবনা, তার একটা প্রতিভূ। বিদ্যাসাগরের একটা সার্থক উত্তরসূরি, কিন্তু বিবেকানন্দ সম্পূর্ণ অন্য ডিরেকশনের লোক। তিনি হিন্দু রিভাইভালিজমের উদ্গাতা। তাহলে লক্ষ্য করবেন যে বিবেকানন্দের মধ্যেও যে চিন্তাটা প্রতিফলিত হয়েছে তার মধ্যে একটা মানবমুখী দিক ছিল, তার মধ্যে একটা রেশনালিটি ছিল। এই জন্য কিছু গল্প আছে না, যে বিবেকানন্দের কাছে একজন এসেছে কি না, দেশের সবচেয়ে বড় সমস্যা গরু মারা হচ্ছে, ফলে গোরক্ষা সমিতি থেকে আমরা এসেছি আপনার কাছে চাঁদা নিতে। বিবেকানন্দ বলছেন যে আচ্ছা বাবা, গরু করে কি, মানে গোরক্ষা করে কি হবে, ভারতবর্ষের মানুষও খেতে পাচ্ছে না,
বলে ওগুলো খুব, তার থেকে বড় হচ্ছে গো মাতা, গো মাতাকে রক্ষা করতে হবে। বিদ্যাসাগর বলছেন গো মাতা, এরকম মা না হলে এরকম সন্তান হয়। ফলে ব্যঙ্গ করছেন, কিন্তু বোঝা যায় যে এটাতে ওনার কোনো সায়ন ছিল না। তিনি তার যে সারা জীবনের স্বপ্ন, যে বেলুড় মঠটাকে তৈরি করা, রামকৃষ্ণ মিশন তৈরি করা, তার যে অ্যাসেটগুলো তিনি তৈরি করেছেন, যখন দেশে দুর্ভিক্ষ, সে সময় তিনি সমস্ত কিছু বিক্রি করে দিতে চেয়েছেন এই দুর্ভিক্ষ দমনের জন্য, বিক্রি করে দিয়ে তাদের সেবায় নামবেন। এই যে সেবামুখিতা, এটা কিন্তু টিপিক্যালি ধর্মীয় চিন্তা থেকে নয়, এর মধ্যে একটা ইউরোপীয় রেনেসাঁস প্রভাব আছে। ফলে তারপরে যে স্বাধীনতা আন্দোলন সৃষ্টি হলো, তার মধ্যেও কিন্তু সেটাও কিন্তু একটা বিদ্যাসাগর যে চিন্তাগুলোকে আমদানি করেছিলেন এদেশে, তারই একটা ফলশ্রুতিতে তার পরবর্তী জেনারেশনে দেখলাম যে স্বাধীনতা আন্দোলন শুরু হয়ে গেল। বিদ্যাসাগরকে স্বাধীনতা সংগ্রামী বলা যাবে না। তিনি পরিষ্কার বুঝেছিলেন যে আগামী দিনে যদি ওরা সৃষ্টি করতে, আজকে কি করতে হবে। ফলে তিনি সেই কাজটাই করে গেছেন, সেটা তখন যেটা প্রয়োজন ছিল। পুরনো দিনের কুসংস্কারাচ্ছন্ন মানসিকতাকে ভাঙতে হবে, নতুনভাবে মানুষকে চিন্তা করতে শেখাতে হবে, শিক্ষাটাকে ব্যাপকভাবে বিস্তার করে দিতে হবে। এবং কোন শিক্ষা? এরকম শিক্ষা যেখানে মানুষ চিন্তা করতে শিখবে, ভাবতে শিখবে, যে ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি, ডেমোক্রেসির চিন্তা ইউরোপে এসেছে, সেই চিন্তাগুলো দিয়ে চিন্তা করতে শিখবে। তিনি সেইভাবে মানুষকে চিন্তা করাতে চেয়েছেন। পুরুষ এবং নারীকে এক সমমর্যাদায় প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। ফলে নারী শিক্ষার দিকে করতে এগিয়ে গেছেন। ফলে সমস্ত দিক থেকে বিদ্যাসাগর হচ্ছেন আজকের যুগে আমাদের দেশে যে শিক্ষাকে আমরা পেয়েছি, যে শিক্ষা ব্যবস্থাকে আমরা পেয়েছি, নানাভাবে সেটাকে ডিস্টার্ব করার চেষ্টা করে গেছে নানাজন, কিন্তু তবু তার যে শ্বাসটা ছিল এতদিন, সেটা কিন্তু শুরুটা বিদ্যাসাগরের। এই জন্য আমরা তার প্রতি নিই। আমি বলার আগে শুধু এইমাত্র বলবো যে প্রশ্নটা এসটি এর পক্ষ থেকে আমার সঙ্গে রাখা হয়েছিল, যে কেন এই প্রচেষ্টা তিনি করেছিলেন, তিনি পরিষ্কার বলেছিলেন যে এই প্রচেষ্টাটা না করলে এদেশের মুক্তি নেই। শুধু মুক্তি চাই করলে হবে না, শুধু বিদেশি তাড়াও করলেও হবে না। যদি করতে হয়, মানুষকে জাগাতে হবে, মানুষকে শিক্ষিত করতে হবে এবং সঠিক চিন্তায় শিক্ষিত করতে হবে। আমি আজকের আলোচনাটা এটুকু বলে শেষ করছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হাতের কথা বলা যেতে পারে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর ব্যানার্জিকে। চোখের সামনে মানুষ অনাহারে মরবে, ব্যাধি জড়া মহামারীতে উজাড় হয়ে যাবে, আর দেশের মানুষ চোখ বুজে ভগবান ভগবান করবে, এমন ভগবত প্রেম আমার নেই। আমার ভগবান আছে মাটির পৃথিবীতে, স্বর্গ চাই না, মোক্ষ চাই না, বারে বারে ফিরে আসে এই মর্ত বাংলা। কথা বলছেন বিদ্যাসাগর। ডক্টর ব্যানার্জি খুব সুন্দরভাবে বিদ্যাসাগরের যুক্তিবাদী মনন, তার গুণগত শিক্ষার উপরে তার যে দৃঢ়তা, তার দার্শনিক চিন্তা, বিদ্যাসাগরের ইউরোপীয় নবজাগরণের যে মূল বিষয়, শিক্ষাক্ষেত্রে স্বাধীন চিন্তা এবং সেই বিস্তার, আধুনিক শিক্ষার প্রসার, নারী পুরুষ সমান গুরুত্ব, এইসব বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। আমরা ডক্টর ব্যানার্জিকে পেয়েছি, তো বেশ কিছু প্রশ্ন আমাদের এখানে এসেছে। আমরা প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা সমস্ত প্রশ্ন এখানে আলোচনা করতে পারবো না, কিন্তু আমাদের আলোচক বা যারা অতিথি এসছেন তারা নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন নামে আমাদের যে ফেসবুক গ্রুপ এবং পেজ আছে, সেখানে কমেন্ট বক্সে বা আপনারা পোস্ট করে আপনাদের প্রশ্নগুলো রাখতে পারেন। আমরা পরবর্তীকালে সেই উত্তরগুলো আপনাদের কাছে পৌঁছে দেব। এছাড়া আমাদের সমিতির রাজ্য অফিসে আপনারা চিঠি লিখতে পারেন, 31/1 বেনিয়াটোলা লেন, কলকাতা 9, এই ঠিকানা আপনারা চিঠি লিখতে পারেন। এছাড়া মেল করতে পারেন steakolkata@gmail.com এবং ফোনও করতে পারেন সরাসরি 0332241152 এবং 033645826364 এই নাম্বারে। আমরা কয়েকটা প্রশ্ন উত্তর ডক্টর ব্যানার্জি থেকে জানার চেষ্টা করব। প্রথম যে প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছি, দার্জিলিং থেকে
রীতা ঠাকুর প্রশ্ন করেছেন, তিনি অমিয় পাল চৌধুরী স্মৃতি বিদ্যালয়ের শিক্ষিকা। তার প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝিতে দাঁড়িয়ে বিদ্যাসাগর মহাশয় আধুনিক শিক্ষার কথা বলেছেন, আর আজকের সময় যেখানে অর্থনীতি থেকে রাজনীতি, ক্রীড়া থেকে মহাকাশ অভিযান, নারীরা সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হচ্ছে, সকলের হাতে হাতে 4G 5G স্মার্টফোন, একবার টাচ করতেই সারা বিশ্বের সব তথ্য হাতের মুঠোয়, এমন একটা সময়ে বিদ্যাসাগরের জীবনচর্চা ব্যাকডেটেড নয় কি? এই প্রশ্ন তারা রেখেছেন। প্রযুক্তির এত উন্নতির যুগে বিদ্যাসাগর চর্চা কতটা প্রাসঙ্গিক, এটা ডক্টর ব্যানার্জি। প্রশ্নটা কার প্রতি? আমার প্রতি? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। রীতা ঠাকুর দার্জিলিং থেকে প্রশ্ন করেছেন। প্রথমত হচ্ছে যে হাতের মধ্যে এমন একটা সময় বিদ্যাসাগরের জীবনচর্চা ব্যাকডেটেড নয় কি? কথা শুনতে পাচ্ছি। এই প্রশ্ন তারা এটা কার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার যে প্রশ্নটা, সেটা আমি যেভাবে বুঝলাম সেটা হচ্ছে যে আজকের দিনে তো প্রযুক্তির দিক থেকে অনেক দূর এগিয়ে গেছি। বিদ্যাসাগরকে পায়ে হেঁটে সারা পশ্চিমবঙ্গে ঘুরে ঘুরে স্কুল কলেজ স্থাপন করতে হয়েছে। আর আজকে আমরা গাড়ি ঘোড়া সব কিছুই রয়েছে, ঘোড়া নয় গাড়ি নানা প্রকারের, হাতে হাতে মুঠোফোন, এই যে ইন্টারনেটের মাধ্যমে আমরা আজকে প্রোগ্রাম করছি, এগুলো সব টেকনোলজির অবদান। এই টেকনোলজির যুগে বিদ্যাসাগরের প্রাসঙ্গিকতা কতটা লক্ষ্য করে দেখুন যে টেকনোলজি আমাদের মধ্যে এসেছে বটে, কিন্তু আমাদের যে চিন্তা পদ্ধতি, আমরা কিভাবে চিন্তা করব, কোনো একটা সমস্যার সম্মুখীন হলে আমরা কিভাবে সমস্যাটাকে দেখব, অ্যাপ্রোচ করব, এটা কিন্তু একটা চিন্তা পদ্ধতির বিষয়। এটার সঙ্গে টেকনোলজি কোনো সম্পর্ক নেই। বিদ্যাসাগর যে চিন্তাটাকে আনার চেষ্টা করেছিলেন সেটা হচ্ছে যে যুক্তি ভিত্তিক চিন্তা পদ্ধতি, মানুষের প্রতি ভালোবাসা, সেটা হচ্ছে চিন্তার বেসিস, নিজের প্রতি নয় মানুষের প্রতি, এবং বিজ্ঞান যেভাবে চিন্তা করতে শেখায়, অর্থাৎ প্রমাণ না থাকলে আমি কিছুই বিশ্বাস করব না, সমস্ত কিছুই বিশ্বাস করব প্রমাণ পেলে তারপরে। এই যে চিন্তা করার পদ্ধতি, যে কোনো একটা প্রশ্নের সম্মুখীন হলে আমার চিন্তার গতিপথ নির্দিষ্ট করতে আমি প্রমাণ খুঁজি, অনুমান করি, সেই অনুমানটা ঠিক কি ভুল সেটা যাচাই করি, এই যে পদ্ধতিগুলো হচ্ছে বিজ্ঞানের পদ্ধতি, সেইগুলোকে আনার চেষ্টা করেছে। আর আজকে যদিও আমাদের জীবনের সর্বদিক ব্যক্ত করে রয়েছে টেকনোলজি, কিন্তু লক্ষ্য করে দেখবেন যে মানুষের মনের মধ্যে প্রাক বিদ্যাসাগর যে চিন্তা ভাবনার পদ্ধতিগুলো ছিল সেগুলো এখনো পর্যন্ত অনেকটা রয়ে গেছে। এখানে আপনার প্রশ্নটা এবার হতে পারত যে তাহলে বিদ্যাসাগর ফেলিওর নন কি? যদি বিদ্যাসাগর এতদিন আগে থেকে একটা নতুন চিন্তা পদ্ধতি আনার চেষ্টা করেছেন, কিন্তু আজকেও দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে একটা বড় সেকশনের মধ্যে সেইভাবে চিন্তা করার পদ্ধতিটা গড়ে ওঠেনি, বিশ্বাস করো, প্রশ্ন করো না, এই চিন্তাটা এখনো পর্যন্ত রয়েছে। বিদ্যাসাগর যেটাকে চেঞ্জ করার চেষ্টা করেছে, তাহলে এটা মনে হতে পারে তাহলে বিদ্যাসাগর তো ফেলিয়ার না, ফেলিয়ার নয়। তার আগে যে কমপ্লিট অন্ধকারময় যুগ ছিল, সেখান থেকে যে বেরিয়ে এসে আমরা আলোয় এলাম, এই আলোয় আসাটা কিন্তু বিদ্যাসাগরের অবদান। কিন্তু আলোটা নিরবিচ্ছিন্নভাবে আসবে কি আসবে না, চালু থাকবে কি থাকবে না, এইটা নির্ভর করে তার পরবর্তী যুগে যারা সেই সংগ্রামটাকে এগিয়ে নিয়ে যাবে তাদের উপরে। অর্থাৎ বিদ্যাসাগরের পরবর্তী যুগে এই সংগ্রামটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে কি? যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই যে বিজ্ঞান এবং অবিজ্ঞানের মধ্যে যে সংঘাত, এটা কিন্তু একটা সংগ্রাম, এটা একটা স্ট্রাগল। সেই ব্রুনো কোপার্নিকাসের সময় থেকে এই স্ট্রাগলটা চলে আসছে, বিদ্যাসাগর তার মধ্যে একজন প্রতিভূ। এই স্ট্রাগলটাকে কিন্তু মধ্যখানে একটা বড় পিরিয়ডের জন্য আমরা
অত সিরিয়াসলি নিইনি। এই কারণেই যারা অবিজ্ঞানের শক্তি সেটা আরো শক্তিশালী হয়ে যায়। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে একটা সময় ধর্মভিত্তিক জাতীয়তাবাদ এটাই সামনে এসে গিয়েছিল, অথচ বিদ্যাসাগর কিংবা যারা আপোষহীন ধারায় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন আনার চেষ্টা করেছেন, ভগৎ সিং বলুন, নেতাজি সুভাষচন্দ্র বলুন, তারা কিন্তু এই ধারাতে নয়। কিন্তু একটা সময় ওই যারা আপোষমুখী ধারায় করেছেন তাদের মধ্যে কিন্তু মূল যে ফিলোসফিক্যাল গ্রাউন্ডিং ছিল সেটা ছিল ধর্মভিত্তিক জাতীয়তাবাদ। এইটা হওয়ার ফলে বিদ্যাসাগর যে চিন্তাটাকে আনার চেষ্টা করেছিলেন, র্যাশনালিজম, যুক্তিভিত্তিক চিন্তা পদ্ধতি, কোনো কিছুকেই মানবো না, সেকুলারিজম, কোনো কিছুকে মানবো না যদি না প্রমাণটা পাই, সেকুলার চিন্তা, ধর্ম নিস্পৃহ যাকে বলে সেই চিন্তা, এইগুলো ধীরে ধীরে পেছনে ঘটে যায় এবং এতদিন পরে তার কুফল আমরা পাচ্ছি। ফলে বিদ্যাসাগর কিন্তু সাকসেসফুল, তিনি এনেছিলেন, জানতে চেয়েছিলেন, কিন্তু তার উত্তরসূরিরা সেই স্ট্রাগলটাকে একইভাবে ধরে রাখতে পারেনি, এটাও ঘটনা। পরের প্রশ্নে আসি। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন এসছে বাঁকুড়া থেকে, কদমা হাই স্কুল টিচার অসিত কর। অসিত বাবু জানতে চেয়েছেন, বর্তমান সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপটে বিদ্যাসাগরের বৈজ্ঞানিক ও ধর্মনিরপেক্ষ চিন্তা বিস্তারে শিক্ষক ও ছাত্রদের ভূমিকা ঠিক কি হবে? বর্তমান সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপটে বিদ্যাসাগরের বৈজ্ঞানিক ধর্মনিরপেক্ষ চিন্তা বিস্তারে শিক্ষক ও ছাত্রের ভূমিকা কি হবে? অসিত কর, পদ্মা হাই স্কুল, বাঁকুড়া থেকে এই প্রশ্নটি করেছেন। ডক্টর ব্যানার্জি। আমার কাছে প্রশ্নটা কি আমাকে করা হয়েছে? তাহলে হ্যাঁ, ডক্টর ব্যানার্জি আপনাকেই। যারা শিক্ষার সঙ্গে যুক্ত, শিক্ষক এবং ছাত্র, তাদেরকে প্রাথমিকভাবে যে তিনি কি চিন্তা আমাদের মধ্যে আনার চেষ্টা করেছেন এটাকে বুঝতে হবে। এইটাকে যদি আমরা বুঝতে না পারি তাহলে যে প্রশ্নটা হয়েছে তার কোনো ভূমিকা আমরা পালন করতে পারবো না। প্রথম কথা আমাদের বুঝতে হবে তার চিন্তাটা কি। সেটা হচ্ছে একটা ধর্ম নিস্পৃহ সেকুলার হিউম্যানিজম, মানবতাবাদ। এই যে ধর্ম নিস্পৃহ মানবতাবাদ, এটাকে একটু গভীরে ঢুকে কিন্তু আমাদের বুঝতে হবে। সেটা সময় আজকে নেই। মানে সেকুলারিজম বলতে আমরা কি বুঝি, মানবতাবাদ বলতে আমরা কি বুঝি, এগুলোকে একটু গভীরে ঢুকে আমাদের বুঝতে হবে এবং সেগুলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। বিজ্ঞান ভিত্তিক চিন্তা করতে শেখাচ্ছেন। কেন তিনি বই লিখছেন যেখানে নিউটনের কথা বলছেন? তিনি তো একটা সংস্কৃতজ্ঞ পণ্ডিত। বই লিখছেন সেখানে নিউটনের কথা বলছেন, তিনি গ্যালিলিওর কথা বলছেন, কোপার্নিকাসের কথা বলছেন, সেই চিন্তাগুলোকে আনার চেষ্টা করছেন। কেন বলছেন? যে এইভাবে চিন্তা করতে শেখো বাবা। ফলে আজকের যুগে আমরা যদি তার উত্তর দিচ্ছেন যে তিনি বলেছেন যে যাদের নিজের ভাষার উপর দখল, অর্থাৎ আমি যে চিন্তাটা করছি সেই চিন্তাটাকে কথ্য এবং লিখিত ভাষায় সুন্দরভাবে উপস্থাপনা করার ক্ষমতাটা তৈরি করতে হবে। এটা কিন্তু আমাদের শিক্ষক যারা, তাদেরকে ভাবতে হবে যে এটা আমার ছাত্রদের মধ্যে কি করে তৈরি করতে পারি। আজকে হচ্ছে না, মোটেই হচ্ছে না এটা। ফলে ছাত্ররা যাতে যেটা চিন্তা করছে সেটা নিজের ভাষায় সুন্দর করে লিখতে পারে, এটা আমাদের তৈরি করতে হবে। এক, তাদের চিন্তা করতে শেখানো, দুই, তাদের প্রকাশ করতে শেখানো। এগুলো যদি আমরা শেখাতে পারি এবং এই রকম শিক্ষিত কিছু ছাত্র তৈরি করতে পারি, সে শিক্ষক হোক না হোক, সে কিন্তু বিদ্যাসাগর চিন্তাটাকে গ্রহণ করবে, সেটাকে নিয়ে এগিয়ে যাবে। এটুকুই বলার। এরপরে আর কিছু আছে? অনিমেষ বাবু মনে হচ্ছে কেটে ওনার ডিসকানেক্ট হয়ে গেছে। আর কেউ কি পড়ে দিতে পারবেন? আপনার কথা শোনা যাচ্ছে না।
অনিরবাবু, আপনার কথা শোনা যাচ্ছে না। এবারে আচ্ছা, আমাদের টেকনিক্যাল সাবজেক্ট অভিজিৎ বাবুকে আমি বলছি, নারায়ণ মান্না, মথুরি কল্যাণিকা বিদ্যাভবন, পূর্ব মেদিনীপুর থেকে যে প্রশ্নটি করেছে, আপনি যদি একটু হাইলাইট করেন। হ্যাঁ, আমি চ্যাট বক্সে দেখতে পাচ্ছি, আমি কি পড়ে দেবো? শুধু বিধবা বিবাহ বা বাল্য বিবাহ না, আজ থেকে 150-200 বছর আগে বিদ্যাসাগরকে অনেক কুসংস্কার ও অপবিজ্ঞানের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল। কিন্তু আজও সমাজ বা রাষ্ট্রের দিকে তাকালে অনেক ধর্মীয় কুপমণ্ডুকতা ও বা অবিজ্ঞান দেখা যাচ্ছে। তাহলে বিদ্যাসাগর চর্চা করলে কি আজ থেকে 50-100 বছর পরে এসব দূর হবে বলে করেন? প্রথম কথা, বিদ্যাসাগর চর্চা আমাদের করতে হবে অবশ্যই, কারণ বিদ্যাসাগর এদেশে এই ধর্মীয় গোঁড়ামি কুসংস্কার দূর করে কি করে একটা যুক্তিভিত্তিক চিন্তা করে এমন সমাজ তৈরি করা সম্ভব, এটা দেখিয়েছেন। এটা ঠিক যে আমাদের শিক্ষা ব্যবস্থা সেখান থেকে অনেক দূর সরে গেছে, আজকার শিক্ষা ব্যবস্থা থেকে সেই চিন্তাটা ছাত্ররা পায় না। কিন্তু বিদ্যাসাগরের চর্চা করলে আমরা সেটা ডিরেকশনটা পেতে পারি। কিন্তু মনে রাখবেন, শুধু চর্চা করলেই হবে না, আমাদের সংগ্রামটাও করতে হবে। বিদ্যাসাগর শুধুমাত্র কিছু চিন্তার পদ্ধতি চিন্তাই নয়, একটা সংস্কৃতির ক্ষেত্রে কিভাবে একটা আপোষহীন সংগ্রাম চালানো যায় এটাও দেখিয়েছেন। ফলে আমাদের সংস্কৃতির ক্ষেত্রে কিন্তু এরকম একটা আপোষহীন সংগ্রাম চালাতে হবে, ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে, কুপমণ্ডুকতার বিরুদ্ধে, অবৈজ্ঞানিক ধারণার বিরুদ্ধে। আমাদের এই যে সংগ্রামটা যদি আমরা চালাতে পারি বিদ্যাসাগরের দেখানোর পথে, একমাত্র তাহলেই আজ থেকে 150-250-100 বছর পরে আমরা একটা নতুন উন্নত সমাজ পাব। ফলে বিদ্যাসাগর চর্চাটা হচ্ছে প্রাথমিক শর্ত, করতেই হবে, কিন্তু তার দেখানো পথে সংগ্রামটাও করতে হবে। এটুকুই আমার বলার। অসংখ্য ধন্যবাদ। যারা দর্শক এবং শ্রোতা আছেন, আমরা তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, আমরা প্রশ্নোত্তর পর্ব আপাতত এখানেই শেষ করছি। আমরা এবারে অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে চলে এসেছি। আমরা কৃতজ্ঞতা জানাই আজকের প্রোগ্রামে যিনি টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন, আমাদেরই জেলার, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একজন শিক্ষক মন্ডল, তাকে আমরা ধন্যবাদ জানাই। এবং আপনারা শুনেছেন, প্রথমে ঘোষণা হয়েছে আমাদের রাজ্যের শিক্ষা ও শিক্ষক আন্দোলনের অন্যতম প্রভাতপ্রতি নেতৃত্ব, মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির প্রতিষ্ঠা লগ্নের অন্যতম একজন তপন চৌধুরী গত তার ঠিক যে কি স্টুডিওতে আমরা স্মরণ সভা করব। আপনারা যারা শুনছেন সকলের কাছে আমাদের সেই আমন্ত্রণ থাকলো, সেই স্মরণ সভা আপনারা শুনবেন। এবং যারা এই আলোচনা লাইভ শুনতে পারলেন না বা বিভিন্ন প্রযুক্তিগত কারণে নেটওয়ার্ক প্রবলেমের জন্য, তাদেরকে অনুরোধ থাকলো, আমাদের এই পেজে এই আলোচনা রেকর্ডেড থাকবে, আপনারা যে কোনো সময় এই লিঙ্কে এসে এই আলোচনা শুনতে পারবেন। আমি সর্বশেষ সত্যেন্দ্রনাথ দত্ত তার লেখা সাগর তর্পণ কবিতার একটা অংশ দিয়ে শেষ করব। শাস্তে যারা শস্ত্র গড়ে হৃদয় বিদারণ, তর্ক যাদের অর্ক ফলার তুমুল আন্দোলন, বিচার যাদের যুক্তিবিহীন অক্ষরে নির্ভর, সাগরের এই চটি তারা দেখুক নিরন্তর, দেখুক এবং স্মরণ করুক সব্যসাচীর রণ, স্মরণ করুক বিধবাদের দুঃখ মোচন পণ, বাপ মা বিনা দেবতা সাগর মানেই না কো আর, অদ্বিতীয় বিদ্যাসাগর মৃত্যু বিজয় নাম। ওই নামে হায় লোক করেছে অনেক ব্যর্থ কাম, নামের সঙ্গে যুক্ত আছে জীবনব্যাপী কাজ, কাজ দেবে না নামটি দেবে একই ভীষণ লাজ,
বাংলাদেশের দেশি মানুষ বিদ্যাসাগর বীর, বীর সিংহের সিংহ শিশু বীর্যে সুগম্ভীর। সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, চক্ষে দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। বিদ্যাসাগরের প্রতি আমাদের এই প্রত্যয় নিয়ে, তার চিন্তাকে পাথেয় করে এবং তার অপূরণীয় কাজ পূর্ণ করার সংকল্প নিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করব। সকলকে শুভরাত্রি। আজকের যে দুজন অতিথি আমাদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যানার্জি, তাকে আমরা আবারও একবার ধন্যবাদ জানাই। পরবর্তীকালে আবারও তাকে আমরা পাবো এই আশা রাখি। এছাড়া ছিলেন সুরজিৎ বাবু, সুরজিৎ পণ্ডিত, সুদূর কুচবিহার থেকে তিনি আমাদের এই আলোচনা সভায় যোগ দিয়েছিলেন। মাস্টারমশাই, প্রধান শিক্ষক সুরজিৎ বাবুকে আমরা আবারও ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই প্রোগ্রাম শেষে একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট ঘোষণা করবেন আমাদের সম্পাদক, যিনি এই ধারাবাহিক আলোচনার মূল যে কার্যপ্রণালীটা তিনি রূপরেখাটা অঙ্কন করছেন, সেই সুজিত বাবু, তার ঘোষণার মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হবে। সকলকে শুভরাত্রি, ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি ডক্টর সৌমিত্র ব্যানার্জি ও সুরজিৎ পণ্ডিত এবং অনিমেষ হালদারকে। আগামী রবিবার ঠিক এই সময় সন্ধ্যা 7টায় আমাদের সপ্তম আলোচনা সভা। আলোচনার বিষয় কুসংস্কার ও গোঁড়ামির বিরুদ্ধে মানবতাবাদী বিদ্যাসাগরের মহান সংগ্রাম। আলোচক হিসাবে উপস্থিত থাকবেন প্রখ্যাত বৈজ্ঞানিক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডক্টর ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। উপস্থিত থাকবেন আমাদের সমিতির শিক্ষাবার্তা সম্পাদক, নাকতলা উচ্চ বিদ্যালয়ের পদার্থবিদ্যার শিক্ষক সুব্রত বাগচি। উপস্থিত থাকবেন মুর্শিদাবাদের মাদ্রাসা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জয়নাল আবেদিন এবং সঞ্চালক হিসাবে উপস্থিত থাকবেন আমাদের সমিতির বাঁকুড়া জেলার সম্পাদক রঞ্জিত মাহাতো। আমি আশা করব আপনারা সকলে আগামী রবিবার একই সময় ওই আলোচনা সভায় উপস্থিত থাকবেন এবং 26শে আগস্ট আমাদের সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, আমাদের প্রিয় নেতা তপন রায়চৌধুরীর স্মরণ সভায় আপনারা সন্ধ্যা 6টার সময় উপস্থিত থাকবেন। সকলকে এই অনুরোধ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।